আসসালামু আলাইকুম। আপনারা একটু কেউ কমেন্ট করেন তো যে আমাকে মানে ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা আর মানে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট করলে বুঝতে পারবো মানে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর আমাকে একদম মানে ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা। আচ্ছা, আপনাদের সাথে ধরেন যে অনেকদিন পরে দেখা, আর আমাদেরও ধরেন যে ইয়ে শুরু হয়ে গেছে, তো মানে চাকরির প্রথম অনেক কষ্ট আর কি। যাই হোক, এটা নিয়ে ইনশাল্লাহ একটু পরে বলবো। আগে 1 ঘন্টা আগে পড়াই, দেন 5 মিনিট আমাদের যে মানে চাকরি শুরু করছি, চাকরি নিয়ে কিছু গল্প করবো 5 মিনিট, দেন আবার পড়াবো। তো আপনারা শুধু বলেন যে আসলে মানে ক্লিয়ার কিনা, মানে অডিও এবং ভিডিও পুরোটা ক্লিয়ার কিনা আর কি, শুধু শুধু একটু বলেন। ক্লাসের উপস্থিতি একটু কম আছে এখনো, জাস্ট 1-2 মিনিট বলি। আপনারা কেমন আছেন সেটা একটু বলেন, আর কেমন আছেন আর পড়াশোনা আপনাদের কেমন হইতেছে। যে আপডেট মানে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জাস্ট আর একবার ফাইনালি একটু বলেন তো, যে কোনো কিছুতে কোনো সমস্যা হইতেছে কিনা, অডিও ভিডিও কোনো কিছুতে কোনো সমস্যা আছে কিনা, একটু জাস্ট ফাইনালি আর একবার একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা পড়াবো চ্যাপ্টারটার নাম হলো আলো। এটা কিন্তু প্রিলি প্লাস রিটেন এই দুই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত রিটেন থেকে 2.5 মার্কস করে প্রশ্ন আসে, বুঝছেন? একটা করে প্রশ্ন 2.5 মার্কস এরকম করে আসে, অথবা 1 + 1.5 এভাবেও আসে। তো প্রশ্নগুলো খুব একটা বড় না, ছোট ছোট প্রশ্ন, অ্যান্সার করলে ভালো মার্কস পাওয়া সম্ভব এখান থেকে, যদি অ্যান্সার করতে পারে। আর প্রিলির জন্য তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য। এখানে প্রিলি থেকে প্রশ্ন আসেই। আমাদের ক্লাসটা অবশ্যই মানে এখনো স্টুডেন্ট তেমন খুব একটা আসেনি, দেখি 19 জনের মতো 19-20 জনের মতো আসছে। আমরা তাহলে মেন ক্লাসে শুরু করলাম। প্রথম দিকে একটু স্লো পড়ানো হবে হয়তো। আলো জিনিসটা কি, যেখানে বুঝবেন না সেখানে সাথে সাথে কমেন্ট করবেন। আলো হলো কি? আলো এক ধরনের শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। এটা লিখলেই হবে। এখন থাকে যে আলো কি, রিটেন এরকম থাকে যে আলো কি, ধরেন যে আলোর ধর্মগুলো ব্যাখ্যা করেন বা আলোর ধর্মগুলো লিখুন। আলোর ধর্মগুলো লিখুন। আলো কি থাকে হলো 1 মার্কস, আর আলোর ধর্মগুলো লিখুন থাকে হলো 1.5 মার্কস। অনেক সময় ডিরেক্ট থাকে যে আলোর ধর্মগুলো লিখুন 2.5 মার্কস। তো এই জন্য আলোর ডেফিনেশনটা পড়ে রাখা একদিক থেকে ভালো, যে আলোর ডেফিনেশনটা আপনি পড়ে রাখলে যে আলো কি যদি থাকে, বা আলো কি আলোর বর্ণালীগুলো ব্যাখ্যা করুন, বা ধরেন আলো কি আলোর বিভিন্ন বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো লিখুন। তো এই যে আলোর ডেফিনেশনটা পারা থাকলে 1 মার্কসটা এখান থেকে মিস গেল না। এই
কোনো কি সাউন্ড হচ্ছে, এক্সট্রা সাউন্ড? ওটা মানে ফ্যানের জন্য হচ্ছে, ফ্যানের জন্য হচ্ছে পারে। এটা আর কি আলোর ডেফিনেশন। আলোর গতিটা কি, আলোর গতি কত, এটা যদিও একদম সিলি কোশ্চিন, তারপরে না পড়ায় থাকতে পারে না। আলোর গতিটা একটু কমেন্ট করেন তো। 3 × 10⁸ ams ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ আলোর গতিটা একটু কমেন্ট করেন তো। আর 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে আলোর গতি কত? 3 × 10⁸ বা 3 লক্ষ মিটার পার সেকেন্ড, অথবা কিলোমিটারেও দিতে পারে। 3 × 10⁶ 6 কিলোমিটার পার সেকেন্ড, এরকম হতে পারে। এই যে এককটা মিটার পার সেকেন্ড আছে কিনা সেটা দেখবেন, কিলোমিটার পার সেকেন্ড আছে কিনা সেটা দেখবেন, অথবা মাইল পার সেকেন্ড আছে কিনা সেটা দেখবেন। এটাই এখান থেকে খেয়াল করার বিষয়। 1,86,000 মাইল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁶ কিলোমিটার পার সেকেন্ড। এটা সবাই জানেন, এটা খুব একটা দরকার জিনিস না। এখন ধরেন যে আলোর প্রকৃতি, আলোর 4টা গুণ আছে, এটা কিন্তু রিটেনেও আসে। আলোর প্রকৃতি কি, জাস্ট 1 মার্কের আসে। আলোর প্রকৃতি এখান থেকে প্রিলির যে প্রশ্নগুলো আসে সেটা হলো আলোর 4টা গুণ আছে, সেটা আমরা সবাই জানি। কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আর হলো কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব এটা শুধু আসে যে, এটা কিন্তু সবাই একটু কমেন্টে লিখবেন, আমার সাথে সাথে লিখবেন, যাতে এখানে যাতে পড়া হয়ে যায়। আলোর কণা তত্ত্ব বর্ণনা করেন কে? স্যার আইজ্যাক নিউটন। এটা একটু লিখেন তো, যে আলোর কণা তত্ত্ব বর্ণনা করেন কে? এটা একটু কমেন্ট করেন, আলোর কণা তত্ত্ব বর্ণনা করেন কে? আলোর প্রকৃতি এরকম দিয়ে দেয়, বুঝছেন? নিচের কোনটা আলোর প্রকৃতি নয়, দিয়ে দিল কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আর কোয়ান্টামটা দিল না, দেখা গেল যে অন্য একটা দিল। সেটাই উত্তর হবে। 4টা তত্ত্ব আছে, কণা, তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় আর কোয়ান্টাম। এখান থেকে আরেকটা যেটা কোশ্চেন করে সেটা হলো যে কোন তত্ত্ব কে দিয়েছেন আর কি। তরঙ্গ তত্ত্ব কে দিয়েছেন এটা একটু কমেন্ট করবেন, হাইগেন, যাতে ক্লাসে এগুলো মুখস্থ হয়ে যায়। কণা তত্ত্ব দিয়েছে হলো নিউটন, দিয়েছে হলো হাইগেন। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে প্রবক্ত করেন? ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব কে দিছে? আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন কে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এটা, আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন কে? কোনটা যদি কমেন্ট না করেন, অ্যাটলিস্ট এটা কমেন্ট করবেন, ম্যাক্স প্লাঙ্ক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন কে? ম্যাক্স প্লাঙ্ক। এটা একটু সাথে সাথে কমেন্ট করেন, বুঝছেন? তাহলে আপনাদের পড়া হয়ে যাবে। 4টা তত্ত্ব আছে আলোর, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আলোর কোয়ান্টাম তত্ত্ব। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? একটু লিখেন তো। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলো ম্যাক্স প্লাঙ্ক। এখানে একটা জিনিস ভুল হয়, কোয়ান্টাম তত্ত্ব দিয়েছে হলো ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর একটা গুণ আছে, আলোর একটা ধর্ম আছে, সেটা হলো আলোর ফটো তড়িৎ ক্রিয়া। এটা কিন্তু আলোর প্রকৃতির মধ্যে দিয়ে দিতে পারে, একটা যে কোনো একটা সরাই দিয়ে দিলে ফটো তড়িৎ ক্রিয়া কিন্তু হবে না। আলোর একটা গুণ হলো ফটো তড়িৎ ক্রিয়া, মানে এটা ব্যাখ্যা করেছেন হলো, এটা একটু লেখেন তো। কোয়ান্টাম তত্ত্বটা দিয়েছেন হলো ম্যাক্স প্লাঙ্ক। আবারও বলতেছি, কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন হলো ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু কোয়ান্টাম তত্ত্ব সাহায্যে আলোর কোন গুণটা? তাহলে ফটো তড়িৎ ক্রিয়া। এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে
আলো কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করেছেন কে? আইনস্টাইন। আইনস্টাইন। এটা কিন্তু একটু ভালোভাবে দেখবেন যে তাহলে আলোর কোন তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়? তাহলে উত্তর হবে কোয়ান্টাম। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এটা একটা হতে পারে, কোন তত্ত্বের সাহায্যে? তাহলে আলোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে মানে কোন ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়? ফটোতড়িৎ ক্রিয়া, দুটো হতে পারে। আর আলোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করেন কে? কে? আইনস্টাইন। তিনটা হতে পারে। এখানে কিন্তু সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়, ম্যাক্স প্লাঙ্কটা চলে আসে, বা কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক চলে আসে, কিন্তু না, এটা খেয়াল করবেন, কোয়ান্টাম তত্ত্বের জনক হলো ম্যাক্স প্লাঙ্ক, নট আইনস্টাইন। এটা একটা খেয়াল করবেন, এটা একটা খেয়াল করার জিনিস। এখান থেকে এই চারটা জিনিস খেয়াল করবেন। তাহলে আলোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন হলো আইনস্টাইন। শেষ। এটা কত সালে আইনস্টাইন করে? 1905 সালে। এটা একটা কোশ্চেন, 5 নাম্বার। আর এর জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পায় কত সালে? 1921 সালে। এটা নোবেল পুরস্কারটা দরকার নাই, এই 1905টা দরকার। কত সালে করছে? 1905 সালে। তাহলে আলোর কোয়ান্টাম তত্ত্ব যেটা ব্যাখ্যা করেছেন প্রথম হলো ম্যাক্স প্লাঙ্ক, এবং এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করেছেন কে? আইনস্টাইন। কত সালে? 1905 সালে। তাহলে ফটোতড়িৎ ক্রিয়া জিনিসটাকে একটু জাস্ট বলে দিই। ফটোতড়িৎ ক্রিয়া যদি না আসবে না, জাস্ট একটু বলা। কোন ধাতুর উপর যদি আলো পড়ে, ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়, ইউরেনাস বা ইলেকট্রন নির্গত হয়। কোন ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়, এটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে এটা থেকে প্রশ্ন আসতে পারে যে কোন ধাতুর উপর আলো পড়লে কি নির্গত হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে দিতে পারে, পজিট্রন দিয়ে দিতে পারে। কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। এটাকে কি বলা হয়? কোন ধাতুর উপর আলো পড়লে, কোন ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয়, এটাকে কি বলা হয়? আলোর ফটোতড়িৎ ক্রিয়া। এই আরে আলোর ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করেন কে? আইনস্টাইন। মন থেকে যান, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে আইনস্টাইন। কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করে? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। কোয়ান্টাম তত্ত্ব বা কে দেয়? ম্যাক্স প্লাঙ্ক। এই কয়টা কথা এখানে, আর এই কয়টা কথা দেখলেই হবে। এখন মনে হচ্ছে সোজা, বুঝছেন, কিন্তু পরীক্ষার হলে যে অনেক প্রশ্ন যখন থাকবে, তো 200টা কোশ্চিন, তখন কিন্তু একটু কঠিন লাগবে। রিটেনের এখানে একটা কোশ্চেন আসে 2.5 মার্কস, যে আলোর ধর্মগুলো লিখুন। আলোর ধর্ম, এটা তো পিডিতে আসে না। আলোর ধর্ম কি কি আছে? প্রথমে হলো আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি। দ্বিতীয়ত হলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আলোর প্রতিটা মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। একটা নির্দিষ্ট মাধ্যমে, যেমন বাতাসে আলোর বেগ কত, তারপরে মানে সরল মাধ্যমে, কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে, যে কোনো মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট, এবং সেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর কণা এবং তরঙ্গ দ্বৈত সত্তা আছে। আলোর কণা প্লাস হলো তরঙ্গ, এই দ্বৈত সত্তা আছে। এটা কিন্তু রিটেনের কোশ্চেন, বুঝছেন? জাস্ট পড়া রাখতেছি, সময় যেহেতু আছে, জাস্ট একটু দেখে রাখেন। মানে আলোর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর লাস্ট অফ অল একটা কথা হলো যে আলো কি কি গুণ দেয়? আলোর প্রতিফলন,
প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, এই কয়টা গুণ আলোর আছে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন আর বিচ্যুতি, এই কয়টা গুণ আছে আলোর। যদি আলোর ধর্ম কি কি, তাহলে এই কয়টা ধর্ম লিখলে হবে। আলো এক প্রকার শক্তি, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। আলোর নির্দিষ্ট বেগ আছে এবং সেটা হলো এত। আলোর কণা ও তরঙ্গ দুই ধরনের ধর্ম আছে। আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্যুতি, এই কয়টা গুণ দেখায়। এটা হলো রিটেনের কোশ্চেন, যে আলোর ধর্মগুলো লিখুন, আলো কি, আলোর ধর্মগুলো লিখুন, এরকম করে আসতে পারে। রিটেনটাও একটু করে পড়ে রাখেন, অনেক যেহেতু সময় আছে সামনে, আপনাদের জন্য ভালো হবে। আলোর ধর্মের তুলনা, এটা একটু আগে পড়ায়নি। আলো, এটা একটু মনোযোগ সহকারে বুঝবেন। আলোর ধর্মের তুলনা সেটা হলো যে, আমরা জানি যে লাল যে আলো, এটা একটু খুব ভালোভাবে বুঝবেন। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই একটা কথা মনে রাখলেই হবে এখান থেকে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই একটা কথা মনে রাখলেই হবে। আর এই থিওরিটা মনে রাখবেন, আমি যেটা দেখা দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটা খাতায় লিখে রাখেন, প্রতিসরণ, বিচ্যুতি, বিক্ষেপণ, কম্পাঙ্ক। বিচ্যুতি, বিক্ষেপণ আর কম্পাঙ্ক, সেটা শুধু খাতায় লিখে রাখেন, আমি বুঝে দিচ্ছি। আর তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক হলো প্রতিফলন। প্রতিফলন, এই জিনিসটা হয়তো আপনারা বুঝেননি, জাস্ট এক মিনিট। বুঝছেন যে প্রতিফলন যেটা আছে, প্রতিফলন যে গুণটা, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। এক কথা, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, প্রতিফলন তার সবচেয়ে বেশি। আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লালের সবচেয়ে বেশি, তার মানে লালের প্রতিফলনও সবচেয়ে বেশি। ঠিক সিমুলটেনিয়াসলি দেখেন, লাল আলো যদি হিসাব করা হয় আর বেগুনি যদি হিসাব করা হয়, বাকি যতগুলো গুণ আছে এটা উল্টা পাল্টা হয় বেশি। বুঝছেন, যে প্রশ্ন আছে যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি, কোন আলোর প্রতিফলন সবচেয়ে বেশি, বিভিন্ন রকমের প্রশ্ন আসে। এটা মনে রাখার একটা বুদ্ধি হলো, তরঙ্গ দৈর্ঘ্য হলো, মনে রাখবেন যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক হলো প্রতিফলন, আর বাকি যা আছে সব ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে উল্টাটা। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম, লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, বিক্ষেপণ সবচেয়ে কম, কম্পাঙ্ক হলো সবচেয়ে কম। জিনিসটা ক্লিয়ার? তাহলে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে কম, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে বেগুনি আলোর প্রতিসরণ কি হবে সবচেয়ে বেশি, বিচ্যুতি কি হবে সবচেয়ে বেশি, বিক্ষেপণ কি হবে সবচেয়ে বেশি, কম্পাঙ্ক কি হবে সবচেয়ে বেশি। আবার একটু বলেন তো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো কি সবচেয়ে কম, তাহলে প্রতিফলন সবচেয়ে কম। জিনিসটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? একটু কমেন্ট করবেন, কাইন্ডলি একটু কমেন্ট করবেন। মানে শুধু এটা মনে রাখলেই হবে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটা তো আমরা জানি। সো তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক হলে একটাই জিনিস আছে, সেটা হলো প্রতিফলন। তার মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লাল আলোর প্রতিফলনও সবচেয়ে বেশি। আর বেগুনি আলোর সবচেয়ে মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মানে বেগুনি আলোর প্রতিফলনও সবচেয়ে কম। আর তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা মানে রিভার্স, মানে ব্যস্তানুপাতিক হলো প্রতিসরণ, মানে আলোর যত গুণ আছে সবগুলো হলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। প্রতিসরণ, বিচ্যুতি, বিক্ষেপণ, কম্পাঙ্ক সবগুলো ব্যস্তানুপাতিক। তাহলে এখন যদি ক্লিয়ার, কি এই জিনিসটা ক্লিয়ার? আর ভুল হবে? এরা কিন্তু মানে খুবই ঘন ঘন আসা প্রশ্ন। কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি,
কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? আমাকে কিন্তু এর আগে দুটো ব্যাচে পড়াইছি, মাঝে মাঝে প্রশ্ন করে স্যার কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। এটা প্রশ্ন করার কিছু নাই, এটা যদি জাস্ট মনে রাখেন। আর একটা জিনিস আপনাকে সাথে সাথে দেখায়, এটা আবার আসতেছি একটু পরে। বিভিন্ন ধরনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে না, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হলো বে নি আ স হ ক লা। বেতে হলো বেগুনি, আর নিতে হলো নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, আর হলো লাল। এটা হলো বেনি হলো সবচেয়ে কম, উপর থেকে হলো কম, নিচে আস্তে যত যত বাড়ে। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়াল, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে নিচে যত বাড়ে তত। বেগুনির হলো সবচেয়ে কম, আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। লালের হলো সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হলো সবচেয়ে কম, লালের হলো সবচেয়ে বেশি। এখন এখান থেকে আপনারা বুঝে ফেলতে পারবেন তাহলে কি বলছি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শুধুমাত্র প্রতিফলন সমানুপাতিক। সমানুপাতিক মানে, আর ব্যস্তানুপাতিক জিনিসটা বোঝায়, সমানুপাতিক মানে হলো সরি, আর ব্যস্তানুপাতিক মানে হলো আমরা 1/a চিহ্ন দিই, মানে উল্টা আর কি। মানে সমানুপাতিক মানে হলো সমান সমান, মানে বেশি মানে বেশি, আর ব্যস্তানুপাতিক মানে বেশি মানে উল্টা, বেশি মানে কম, কম মানে বেশি। এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, এটা যতবার সবাই জানেন। তাহলে কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কোনটার কম, এটা মনে রাখতে পারবেন এই বেনি আসহ কলা দিয়ে। এটা কিন্তু রিটেনে আসে, সাথে সাথে একটু পড়ায় দিই। বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু আপনারা ওই মিটার পার সেকেন্ড বা ন্যানোমিটার পার সেকেন্ডে করতে যাবেন না, তাহলে ভুলে যাবেন। আমি একটা সহজ দিয়ে দিই আপনাদেরকে, যদি কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য, এটা রিটেনে যদি আসে 2.5 মার্কস, এটা দেখবেন সবসময়, তাহলে মনে থাকবে আপনাদের। 3800 থেকে 4500 আর্মস্ট্রং, এটা হলো আর্মস্ট্রং এভাবে প্রকাশ করবেন। 4500 থেকে 4800 আর্মস্ট্রং, 4800 থেকে 5000 আর্মস্ট্রং, 5000 থেকে 5500 আর্মস্ট্রং, 5500 থেকে 5900 আর্মস্ট্রং, 5900 থেকে 6400 আর্মস্ট্রং, আর 6400 থেকে 7800 আর্মস্ট্রং। তাহলে যদি বলা হয় বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করুন, তাহলে কি করবেন, জাস্ট এরকম প্রশ্ন আসে যে আলো কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করুন। আলো কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করুন, তাহলে আলো কি ডেফিনিশনটা লিখবেন। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়, শেষ। আর আলো তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করুন, তাহলে এটা দিয়ে দিবেন এই বেনি আসহ কলা দিয়ে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল দিয়ে এই এটা দিয়ে দিবেন, এই আর্মস্ট্রং একভাবে। আর্মস্ট্রং এই জিরোটা দিবেন, এই এককে প্রকাশ করবেন। 3800 থেকে 4500, 4500 থেকে 4800, 4800 থেকে 5000, 5000 থেকে 5500, 5500 থেকে 5900, 5900 থেকে 6400, 6400 থেকে 7800। এই জিনিসটা হলো আপনাদের তরঙ্গ দৈর্ঘ্য। এটা আগে পড়ানো লাগতো আমাকে। এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আপনারা বের করে নিতে পারবেন যে হলো আপনাদের এই তরঙ্গ দৈর্ঘ্য মনে থাকা লাগবে। শুধু একটা করে যদি মনে রাখেন, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এক কথা একটা যদি মনে রাখেন তাও সব বের করতে পারবেন। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই একটা কথা মনে রাখতে পারবেন। তাহলে লালের সবচেয়ে বেশি মানে বুঝতে পারবেন যে বেগুনির সবচেয়ে কম, শেষ। তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে পারেন, তাহলে ওখান থেকে আপনারা এই ইয়াটাও বের করে ফেলতে পারবেন, বাকি সবকিছু বের করতে পারবেন। তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক হলো একটাই জিনিস, সমানুপাতিক। সেটা কি বলেন তো, প্রতিফলন। আর ব্যস্তানুপাতিক হলো বাকি সব,
কি কি ব্যস্তানুপাতিক, এই চারটা একটু লেখেন তো। ব্যস্তানুপাতিক গুলো একটু কমেন্ট করেন তো কেউ একটু। প্রতিসরণ, বিচ্যুতি, বিক্ষেপণ, কম্পাঙ্ক, এই চারটা হলো ব্যস্তানুপাতিক। তার মানে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, প্রতিফলন সবচেয়ে কম, বিচ্যুতি সবচেয়ে কম, বিক্ষেপণ কম, কম্পাঙ্ক কম। বুঝতে পারছেন তো জিনিসটা? মনে হয় ক্লিয়ার, আমার মনে হয়। আপনারা কেউ কমেন্ট করেন না কেন? ক্লাসে তো মনোযোগ দেওয়া লাগবে। এই জিনিসটা মনে হয় মুখস্থ করার দরকার নাই, শুধু একটা জিনিস মনে রাখবেন, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে বেগুনি আলোর কম। জাস্ট হয়ে গেল, যদি এভাবে করতে পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বুঝতে পারলে একটু কমেন্ট করবেন যে হ্যাঁ জিনিসটা স্যার বুঝে গেছি। একটা পড়তে পারেন, আরেকটা আছে তড়িৎ চুম্বক তরঙ্গ। তড়িৎ চুম্বক বিজ্ঞান আসলে মুখস্থ করে তো অত মাথায় রাখতে পারবেন না, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, বাকি সবকিছু বের করে নেবেন। যদি বলা হয় যে নিচের কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, বের করা লাগবে। নিচের কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, সবচেয়ে কম, যাই হোক বের করে নিতে, বের করা নিজেকে বের করা লাগবে। তড়িৎ চুম্বক তরঙ্গ, এটা একটু পড়াবো। একটা হলো গামা রশ্মি, এটা হলো এক্স রে, অতিবেগুনি, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো মানে যে আমরা দেখি আলো আর কি, অবলোহিত আলো, তারপর হলো মাইক্রোওয়েভ, আর হলো বেতার তরঙ্গ, বেতার। এটা যে জিনিসটা লাগে সেটা হলো গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা কত, 10⁻11 এর চেয়েও কম। তাহলে এখান থেকে যে জিনিসটা লাগে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম কোনটা, গামা রশ্মি। এটা মানে রেঞ্জটা মনে রাখার দরকার না, এটা আমার তরফ থেকে আপনাদের জন্য ছাড়, কোনদিন আসবেও না। যেমন এক্স রে হলো 10⁻11 থেকে 10⁻11 থেকে 10⁻8। অতিবেগুনি হলো 10⁻9 থেকে 3.5 গুণ 10⁻7। দৃশ্যমান আলোর হলো 3.8 থেকে 8 গুণ 10⁻7 থেকে 7.8 গুণ 10⁻7। অবলোহিতের হলো 10⁻6 থেকে 10⁻3 মিটার। মাইক্রোওয়েভ হলো 10⁻3 থেকে 1 মিটার, আর বেতার হলো 1 মিটার থেকে 10⁻4 মিটার। এত কিছু লাগবে না, শুধু একটা জিনিস এখান থেকে মনে রাখবেন, এই যে রেঞ্জটা আছে এটা আমার তরফ থেকে এই কয়টা জিনিস বাদ দিয়ে দিলাম। না, যদি কেউ খুব বেশি রেঞ্জ মনে রাখতে চান তাহলে গামা রশ্মিটা মনে রাখবেন, বাকিটা মনে করার দরকারই নাই। আর এই বেতারটা মনে রাখবেন যে 1 মিটার থেকে 10⁻4 মিটার। এটা যদি খুবই বেশি মনে রাখতে চান, এটারও দরকার নাই। এখানে যে জিনিসটা দরকার শুধু দুইটা জিনিস, নিচের কোনটির তড়িৎচুম্বকীয় তরঙ্গের, নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেটা হলো গামা রশ্মি। আর কোনটির নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটা হলো বেতার। শুধুমাত্র এই কথাটুকুই মনে রাখবেন, বাকি সব পড়ার দরকার নাই, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ পড়ার কোনো দরকার নাই। তাহলে সবচেয়ে কম কোনটা, গামা রশ্মি। কিন্তু এখান থেকে যেটা লাগবে এগুলা কিন্তু ব্যাখ্যা লাগবে, ছোট আকারে করে লিখে দিচ্ছি যে রঙিন টেলিভিশন থেকে গামা রশ্মি বের হয়, রঙিন টেলিভিশন থেকে, রঙিন টিভি থেকে গামা রশ্মি বের হয়। তাহলে গামা রশ্মি নিচে কোনটি থেকে বের হয়, রঙিন টেলিভিশন। রঙিন টেলিভিশন থেকে কোনটি বের হয়, এই গামা এক্স রে অতিবেগুনি দৃশ্যমান দিয়ে দিল। তো রঙিন টিভি থেকে কোনটি বের হয়, গামা রশ্মি, এটা দিয়ে দেবে। আর আরেকটা কথা কিন্তু আপনি দেখতে পারেন, সেটা হলো যে এই পারমাণবিক বিস্ফোরণ হয় না, এই পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা থেকে গামা রশ্মিটা বের হয়। পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা থেকে গামা রশ্মির উৎপত্তি। আর রঙিন টেলিভিশনে গামা রশ্মি থাকে একটা। এক্স রে থেকে একটা কথা মনে রাখবেন, সেটা হলো যে
এক্সরে কি কাজে লাগে? আমাদের হাড়টা ভেঙে যায় না, ভাঙ্গা হাড় নির্ণয় করতে, আর একটা হলো ধাতব পদার্থের ফাটল, যেমন একটা লোহার মধ্যে কোথাও যদি ফেটে যায়, ধাতব পদার্থের ফাটল নির্ণয় করতে, এই দুটা কাজে শুধুমাত্র লাগে। ভাঙ্গা হাড়ের অবস্থান, আমরা বলি না যাও এক্সরে করে আসো, ধরেন হাড় ভেঙে গেছে, আমরা বলি এক্সরে করে আসো, মনে করে দেখেন, বলি যে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, যাও এক্সরে করে আসো। তাহলে এই ভাঙ্গা হাড় নির্ণয় করতে ব্যবহৃত হয় হলো এক্সরে। আর কোন ধাতব পদার্থের ফাটল, এটা খুব একটা ব্যবহার নাই, ধাতব পদার্থের ফাটলের এক্সরে ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মি, এটা কিন্তু খুব একটা ভালো ব্যবহার আছে, সেটা হলো যে ভিটামিন ডি তৈরিতে কাজে লাগে। ভিটামিন ডি, কোন ভিটামিন? এটা অতিবেগুনি রশ্মির সাহায্যে নিচের কোন ভিটামিন তৈরি হয়? এ বি সি ডি। তাহলে কি হবে উত্তর? ডি। ভিটামিন ডি তৈরি করতে কোনটি কাজে লাগে? চারটার যে কোনো একটা দিয়ে দিল, অতিবেগুনি রশ্মি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে, অতিবেগুনি রশ্মির সাহায্যে বা আল্ট্রাভায়োলেট, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রশ্মি সাহায্যে ভিটামিন ডি তৈরি হয়। দৃশ্যমান আলো তো আমরা সবাই জানি, মানুষের চোখে দৃশ্যমান হয়। এই অবলোহিত আলো যেটা ইনফ্রারেড, এই অবলোহিত জিনিসটাই জানেন, সূর্য থেকে যে তাপটা যেটা আসে না, সূর্য থেকে আসা বিকীর্ণ তাপ, বিকীর্ণ শক্তি, মানে সূর্যের যে হিট, যে তাপ, সেটা হলো অবলোহিত। এবং এটা হলো মেনলি রিমোট কন্ট্রোল, যে টিভি আছে, এসি আছে, রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়। এটা অনেক এখন রিমোট কন্ট্রোল রোবট আছে, রিমোট কন্ট্রোলে এটা ব্যবহৃত হয়। এই অবলোহিত রশ্মি, এটা লাগবে, রিমোট কন্ট্রোলে নিচের কোনটি ব্যবহৃত হয়? সেটা হলো অবলোহিত রশ্মি। মাইক্রোওয়েভ কি কাজে ব্যবহৃত হয়? রেডিও, টেলিভিশন ও মোবাইল ফোনে। এই মাইক্রোওয়েভ দিয়ে রেডিওর বার্তা, টেলিভিশনের বার্তা, মোবাইল ফোনের বার্তা দূরে যায়, আবার রিসিভ করে। রেডিও, টেলিভিশন, রেডিও, টিভি, মোবাইল ফোন, এগুলোতে ব্যবহৃত হয়। আর বেতারের গুরুত্বটা লাগবে, যে বেতার তরঙ্গটা একটা জিনিস লাগে, সেটা হলো এই বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নস্ফিয়ারে, বা আয়ন মণ্ডলে, স্ফিয়ারে অথবা আয়ন মণ্ডলে। হয়তো এই জিনিসটা আপনারা বুঝেননি, আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে সবচেয়ে কম দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটি? গামা। সবচেয়ে বেশি কোনটা? বেতার। বেতার থেকে একটাই লাগে, যে সবচেয়ে বেশি হলো বেতার। আর 2 নম্বর কথা হলো যে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধাপ্রাপ্ত হয়? তাহলে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নস্ফিয়ারে অথবা আয়ন মণ্ডলে বাধাপ্রাপ্ত হয়। তারপর অবলোহিত রশ্মি, রিমোট কন্ট্রোল, টিভির যে রিমোট কন্ট্রোল, সেখানে কোন রশ্মিটাকে কাজে লাগে? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, বা অবলোহিত রশ্মি, যে কোনো একটা আসতে পারে। আর ভিটামিন ডি তৈরি করতে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজে লাগায়? অতিবেগুনি রশ্মি। ভাঙ্গা হাড় নির্ণয় করতে, ভাঙ্গা হাড়ের অবস্থান নির্ণয় করতে কোনটি লাগে? এক্সরে। আমরা জানি যে হাড় ভেঙে গেলে এক্সরে করে আসো। আর রঙিন টেলিভিশন থেকে কোনটি নির্গত হয়? বা একটা পরমাণুর তেজস্ক্রিয়তা থেকে কোনটি নির্গত হয়? সেটা হলো গামা রশ্মি। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য রশ্মি কোনটা? গামা রশ্মি। আচ্ছা, একটু স্লোই পড়াতেছি, সমস্যা নাই। এই জিনিসটা বুঝতে পারছেন কি? গামা রশ্মি সবচেয়ে কম বা সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য কোনটা? গামা রশ্মি। সবচেয়ে বড় বেতার। বেতারটা কোথায় প্রতিফলিত হয়? আয়নস্ফিয়ারে অথবা আয়ন মণ্ডলে। টিভি যে রিমোট কন্ট্রোল, সেটা কোনটা ব্যবহৃত হয়? রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। এই কয়টা জিনিস জানলেই হবে, এর বেশি পড়ার দরকার নাই। একটা একটু আপনারা কমেন্ট করুন তো, যে ভিটামিন ডি তৈরি করতে নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহৃত কাজে লাগে? আর কি ভিটামিন ডি তৈরি করতে কোন তড়িৎচুম্বকীয় কাজে লাগে? ভিটামিন ডি, এটা একটু কমেন্ট করেন তো, মানে ক্লাসে মনোযোগ আছে কিনা, এজন্য একটু কমেন্ট করেন। এটা যদি ধরেন, মানে যদি বইয়ে থেকে পড়তে যান না, অনেক পড়া, মাথা খিচখিচি হয়ে যাবে। শুধু এই জাস্ট এটুকু যদি পড়েন, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ।
দুটা গুণ আছে আলোর, সেটা হলো আলোর প্রতিফলন আর একটা হলো আলোর প্রতিসরণ, প্রতিফলন আর আলোর প্রতিসরণ। এটা যেটা আসে কি, সেটা পার্থক্য আসে, যে আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণের মধ্যে পার্থক্য লিখুন, রিটেনে পার্থক্য আসে, 2.5 মার্কস অথবা 5 মার্ক পার্থক্য আসে, যে আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে পার্থক্য পড়ায় আর প্রিলিমিনারি আকারে পড়ায়, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। এটা প্রতিফলন জিনিসটা কি, আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আবার ঘন মাধ্যমে ফিরে আসে। ঘন মাধ্যম বা প্রথম মাধ্যম বলতে পারেন, প্রথম মাধ্যম থেকে হালকা মাধ্যম বা দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় ঘন বা প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। বুঝতে পারছেন? এক কথা, এই যে আলো আছে, এটা ধরেন ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম। বুঝতে পারছেন? আলো প্রথম মাধ্যম ঘন মাধ্যম থেকে যাইতেছে এই হালকা মাধ্যমে চলে যাওয়ার কথা, কিন্তু যাইতে পারলো না, এখানে চলে গেল। এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিসরণ জিনিসটা কি, ঘন মানে প্রথম মাধ্যম, আলো ঘন বা প্রথম মাধ্যম, ঘন অথবা প্রথম মাধ্যম থেকে হালকা, মানে দুইটা মাধ্যম না, বুঝছেন না? এটা একটা ঘন ধরেন, এটা একটা প্রথম মাধ্যম আর এটা দ্বিতীয় মাধ্যম, এভাবে কল্পনা করেন। ঘন মাধ্যম থেকে হালকা বা দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় যে আলোক রশ্মি দিক পরিবর্তন করে, এটাকে বলা হচ্ছে। তাহলে এই যে আলো থাকলো, এটা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম, এটা হলো হালকা মাধ্যম। এই ঘন মাধ্যমটাকে আমরা প্রথম মাধ্যম ধরছি, হালকা মাধ্যমটাকে দ্বিতীয় মাধ্যম ধরেছি। তাহলে আলো ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসার সময় এই কোনাকুনি যাওয়া উচিত ছিল, কিন্তু এই কোনাকুনি না যায়, জাস্ট দিক পরিবর্তন করছে, এদিকে গেছে অথবা এদিকে আসছে, যাই একটা দিক পরিবর্তন করছে। তাহলে এটার গুরুত্বপূর্ণ কথা হলো যে ফিরে আসে, আর এটা গুরুত্বপূর্ণ কথা হলো দিক পরিবর্তন করে। দিক একটু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যদি আলো আবার ফিরে চলে আসে সেই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আবার এই বিভব তল থেকে জাস্ট ব্যাক করে, তাহলে আলোটা যেটা হয় সেটা হলো প্রতিফলন, আর যদি দিক পরিবর্তন করে তাহলে হয় প্রতিসরণ। এটাদের ডেফিনেশন, মানে সংজ্ঞা লিখে দিতে পারেন। এখানে হলো এই যে আপাতিত হচ্ছে, এই যে কোণ, এটার নাম হলো আপাতন কোণ। এই যে প্রতিফলিত হচ্ছে না, এই যে কোণ, এর নাম হলো প্রতিফলন কোণ, প্রতিফলিত কোণ। এটা যেটা হচ্ছে সেটা হলো আপাতন কোণ। এই যে প্রতিফলিত হচ্ছে এটা হলো প্রতিফলন কোণ। বুঝতে পারছেন? আপাতন, এটা হলো আপাতন কোণ, এই যে এটা, আর এটা হলো প্রতিফলন কোণ। এখানে যেটা হয় আপাতন কোণ এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই, আপাতন কোণ আই ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণ আর। মানে এক কথা
আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। আর এটা যেটা হয়, এখানে যেটা হয়, আপাতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইন সমান হয়। আপাতন কোণের সাইন থিটার মান সাইন থিটা আর ইজ ইকুয়াল টু প্রতিসরণ কোণের সাইন থিটা ধ্রুব হয়। এক কথা সাইন আই কোণ আর সাইন আর থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। বুঝতে পারছেন জিনিসটা? মানে ধরেন আপাতন কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সরি আপাতন কোণ হচ্ছে ধরেন 40 ডিগ্রি আর প্রতিসরণ কোণ হচ্ছে ধরেন 30 ডিগ্রি। তাহলে সাইন 40 ডিগ্রি ভার্সেস সাইন 30 ডিগ্রি, এই মান সবসময় একই থাকবে, সবসময় একই থাকবে। ধরেন যে 2.5 সারা জীবন 2 থাকবে। মানে আপাতন কোণের মান যদি ধরেন যে 50 হয়, এটা যদি হয় 40, তাও একই মান থাকবে। এই কথাটা এটাই বুঝেছি। আপাতন কোণের সাইন আর প্রতিসরণের কোণের সাইন থিটার মান সমান। আর একটা পার্থক্য লিখতে পারেন, 3টা পার্থক্য লিখলে এনাফ। এই প্রতিফলন কোণটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের, যেটা আমি বলেছি একটু আগে, তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। আর হলো তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিসরণ কোণটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক জিনিসটা তাহলে বুঝতে পারছেন কি? এ শুধু একটু পার্থক্য লিখলেই হবে যে আলোর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, যাওয়ার সময় ঘন মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে আবার যে ফিরে আসতেছে সেটা হলো প্রতিফলন, আর ফিরে না আসে যদি দিক পরিবর্তন করে সেটা হলো প্রতিসরণ। তাহলে চিত্রটা দিয়ে দিবেন, এখানে একটা আর এখানে একটা চিত্র দিয়ে দিবেন। আর এখানে দুটো কথা খেয়াল করবেন, সেটা হলো যেটা তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিফলনটা কি, প্রতিফলনটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক আর প্রতিসরণটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এই 3টা কথা তো মনে থাকবেই। মানে ছবি দিবেন, প্রথমে ডেফিনেশন দিবেন একটা, তারপরে একটা ছবি দিবেন, তারপরে খেয়াল করবেন যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক আর কোনটা ব্যস্তানুপাতিক, শেষ। আর এটাকে খেয়াল করবেন যেটা প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। আর এখানে আপাতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইন থিটার মান এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই কথা যদি পড়েন তাহলে এইটা থেকে প্রিলি এবং রিটেনে সব কোশ্চেন পারা সম্ভব। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কি হবে? বেশি, কম, সমান, কোনোটাই না। তাহলে কি হবে? সমান। আপাতন কোণের মান যেটা, প্রতিফলন কোণের মানও সেটাই। মানে এখানে যদি 30 ডিগ্রি কোণে আপাতিত হয় তাহলে 30 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। বুঝতে পারছেন জিনিসটা? এই 4টে পার্থক্য যদি কেউ লিখতে পারে না, এই প্রশ্নে ফুলে ফুল পাওয়া যাবে রিটেনে। আর প্রিলিতে এখান থেকে যে এটা তো আগেই পড়াইছি, সমানুপাতিক কোনটা প্রতিফলন আর প্রতিসরণটা কোনটা ব্যস্তানুপাতিক, একটা পারবেন। দ্বিতীয়টা হলো এটাও পারার কথা। আর 3 নম্বরে তো ডেফিনেশন তো ভাবে আসে না, তো ডেফিনেশনটা যদি দুটা কথা মনে রাখবেন। প্রতিফলন, প্রতিফলন মানে কি? আয়নায় নিজের প্রতিফলন দেখতে পায়। প্রতিফলন মানে রিফ্লেক্ট, মানে যায় আবার ওই জিনিসটাই ব্যাক আসবে, তাহলে ফিরে আসবে মানে প্রতিফলন, আর দিক পরিবর্তন করবে মানে প্রতিসরণ। তাহলে যদি বলে হয় যে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো দিক পরিবর্তন করে, এটাকে কি বলে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্যুতি, সমবর্তন। তাহলে কি হবে? আলোর প্রতিসরণ। আবার এটা দিতে পারে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো ঘন মাধ্যমে আবার ফিরে আসে, এটাকে কি বলে? আলোর প্রতিফলন। প্রতিসরণ, বিচ্যুতি, সমবর্তন বা অপবর্তন। তাহলে কি? প্রতিফলন। এই সংজ্ঞা থেকে পুরো প্রশ্নটা করতে পারে। এই জিনিসটা কি ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার? এটুকু কমেন্ট করেন দিনে আলোর প্রতিফলন আর প্রতিসরণ জিনিসটা ক্লিয়ার কিনা। যদি একটা শুধু প্রশ্ন করেন, যে আমি একটা প্রশ্ন করে উত্তর দেন যে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো যদি আবার ঘন মাধ্যমে ফিরে আসে তাহলে তাকে কি বলা হয়? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্যুতি, সমবর্তন। কি বলা হয়? একটা আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার সময় যদি আলোটা আবার ঘন মাধ্যমে ফিরে আসে তাহলে এই ঘটনাকে আলোর কি বলা হয়?
এখন দুটো জিনিস পড়াবো, সেটা হলো সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সংকট কোণটা অত গুরুত্বপূর্ণ নয়। সংকট কোণ এই আলোর প্রতিফলন যেটা করলাম না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। নিশ্চয়ই বুঝতে পারেন আপনারা, এবার বুঝাই দিই। আমরা জানি ঘন বা হালকা প্রথম বা দ্বিতীয় একই কথাই, প্রথম মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম। তাহলে এখানে বলছে কি, আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। কারণ আপাতন কোণ এটা, তখন প্রতিসরণ কোণ হলো এটা। কারণ আপাতন কোণ এভাবে যাচ্ছে, প্রতিসরণ কোণ এভাবে যাচ্ছে। আপাতন কোণ ধরেন যে এভাবে আসতেছে, প্রতিসরণ কোণ এভাবে যাচ্ছে, বুঝছেন না? মানে আপাতন কোণ এটা, প্রতিসরণ কোণ মান ধরেন এটা। তাহলে এখানে কি বলছি, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান, ধরেন যে আরেকবার ক্লিয়ার করে জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখেন, ধরেন আপাতন কোণের মান যখন 30 ডিগ্রি, হ্যাঁ, প্রতিসরণ কোণের মান তখন ধরেন যে প্রতিসরণ কোণের মান ধরেন যে 45 ডিগ্রি, এটা কথার কথা। আপাতন কোণের যখন মান ধরেন যে 30 ডিগ্রি বাড়া 45 ধরেন যে 60 ডিগ্রি হয়েছে সে, তখন প্রতিসরণ কোণের মান ধরেন যে 70 ডিগ্রি, বুঝতে পারেন না? আপাতন কোণের মান ধরেন যে বাড়া ধরেন যে 80 ডিগ্রি করছি, তখন ধরেন যে প্রতিসরণ কোণের মান হয়ে গেছে একদম এ লাইন বরাবর 90 ডিগ্রি। তাহলে এই যে আপাতন কোণের মান যখন 80 ডিগ্রি হলো না, আপাতন কোণের 80 ডিগ্রি যখন মান হলো, তখন প্রতিসরণ কোণের মান হয়ে গেল 90 ডিগ্রি, এই তো? তাহলে এই যে আপাতন কোণের 80 ডিগ্রি মানটাকে বলা হচ্ছে সংকট কোণ। ক্লিয়ার কি জিনিসটা বলেন? ধরেন আপাতন কোণের মান 30 ডিগ্রি না 15 ডিগ্রি ধরেন এক সময় হলো, তখন প্রতিসরণ কোণের মান ধরেন যেখানে 20 ডিগ্রি হতে পারে। যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, ওই আপাতন কোণের মানটাকে বলা হচ্ছে সংকট কোণ। বুঝতে পারছেন? এই জিনিসটা কি বুঝতে পারছেন বলেন? আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণের মান হয় 90 ডিগ্রি, সেটাকে বলা হচ্ছে সংকট কোণ। আপাতন কোণ যে কোনো মানে হতে পারে। 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, তখন ধরেন যে প্রতিফলিত হচ্ছে 45 ডিগ্রি কোণে। আপাতন কোণ হচ্ছে ধরেন 80 ডিগ্রি, তখন ধরেন প্রতিফলন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই তখন এই 80 ডিগ্রিকে বলা হচ্ছে সংকট কোণ। ক্লিয়ার কিনা বলেন? সংকট কোণ আরেকবার বলবো, ছবিটা দেখায়, প্রশ্ন না পড়ায় ছবিটা দেখায়। ছবিটা দেখেন, এটা লাগবে, এটা বুঝলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বুঝতে পারবেন। এটা ধরেন আপাতন কোণ, এপারে যেটা থাকতেছে সেটা হলো আপাতন কোণ, আর এপারে যেটা থাকতেছে সেটা হলো প্রতিফলন কোণ। আর আপাতন কোণ বা আই, আপাতন কোণ ধরেন যখন 15 ডিগ্রি কোণে একটা আলোর রশ্মি আপতিত হচ্ছে, মানে একটা মাধ্যমের উপর পড়তেছে, তখন প্রতিফলিত হচ্ছে ধরেন যে 40 ডিগ্রি কোণে। আবার ধরেন যে একসময় আপতন হচ্ছে যে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, তখন প্রতিফলিত হচ্ছে তখন যা হলো আপনার 60 ডিগ্রি কোণে। এভাবে আপতন কোণ যখন ধরেন যে হলো 60 ডিগ্রি, একটা কথা বলা, তখন এটা প্রতিফলিত হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে সেক্ষেত্রে এই 60 ডিগ্রি হলো সংকট কোণ। বুঝছেন না? আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি। আপাতন কোণের একটা মানের জন্য তো প্রতিফলন কোণের মান একটা হবেই। যখন প্রতিফলন কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যাবে, তখনই তাকে বলা হচ্ছে সংকট কোণ। জিনিসটা কি বুঝতে পারছেন? আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তখন সেই আপাতন কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো না সংকট কোণ জিনিসটা কি? বিভিন্ন কোণে আলোক রশ্মি বিভিন্ন সময় আপতিত হয়। আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সে মানটাকে বলা হচ্ছে সংকট কোণ। এখানে শুধু একটাই জিনিস আছে, হীরকের সংকট কোণ কত? হীরক বা হীরার সংকট কোণ কত? সাপেক্ষটা মনে রাখবেন, বাতাস আর একটা হলো পানি। একটা কথা মনে রাখলে বাতাসের সাপেক্ষে হীরকের সংকট কোণ হলো 24.4 ডিগ্রি আর পানির সাপেক্ষে হলো 33 ডিগ্রি। এক কথা উপরে ধরেন আছে হলো, এখানে যদি আপনি হীরা রাখলেন, হ্যাঁ, তাহলে উপরে আছে কি বাতাস, ঘন মাধ্যম। বাতাস থেকে একটা আলো হীরার মধ্যে যখন যাবে, গেলে 24.4 ডিগ্রি কোণে যদি যায়, ধরেন প্রথমে গেল হলো 15 ডিগ্রি কোণে গেল, তাহলে এটা প্রতিফলিত হবে কত ডিগ্রি কোণে? ধরেন যে 80 ডিগ্রি কোণে। যখন 24.4 ডিগ্রি কোণে যাবে তখন এটা 90 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। বুঝতে পারছেন? মানে হীরার মধ্যে দিয়ে যখন 24.4 ডিগ্রি কোণে যাবে তখন এটা 90 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। কিছু মনে রাখার দরকার নাই, বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ হলো 24.4 ডিগ্রি আর পানির সাপেক্ষে হীরার সংকট কোণ হলো 33 ডিগ্রি। একটা কথা মনে রাখলে হবে। আর যদি সেটাও না পারেন তাহলে মনে রাখতে পারবেন, একটা কথা মনে রাখলেই দিতে হবে, বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ হলো 24.4 ডিগ্রি। যদি বলা হয় প্রশ্ন যদি উল্টা পাল্টা করে দেয়, একটু যদি কেড়া মারে দেয়, হীরার সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। সংকট কোণ সাধারণত বাতাসের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। এ কথা ঠিক। বাতাসের সাপেক্ষে কত? তাও 24.4 ডিগ্রি। কিন্তু যদি প্রশ্ন একটু কেড়া মারে দেয়, যে পানি করে দেয়, পানির সাপেক্ষে হলো হীরা হলো 33 ডিগ্রি দিতে পারে, ধরেন কাঁচের সাপেক্ষে, লোহার সাপেক্ষে দিতে পারে, কিন্তু এগুলা জীবনে আসে না। আসে শুধুমাত্র এটাই, বাতাস ম্যাক্সিমাম আসে, পানি দিয়ে একবার আসছে। তাহলে বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। বা যদি বলা হয় সবসময় তো বাতাসে আছে, বাতাস ছাড়া তো অন্য কিছু থাকে না আমাদের কাছে, সেই জন্য ওই বাতাসটাকে মেইন সংকট কোণ ধরা হয়। যদি বলা হয় হীরার সংকট কোণ কত, তারপরে 24.4 ডিগ্রি, বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ কত? 24.4 ডিগ্রি, পানির সাপেক্ষে কত? 33 ডিগ্রি। শেষ। আপনারা একটু কমেন্ট করেন তো যে বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ কত? একটু কমেন্ট করেন তো, বাতাসের সাপেক্ষে হীরার সংকট কোণ কত? আরেকটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা বোঝা লাগবেই, পারা লাগবেই, প্রিলি রিটেন সব জায়গায় আসবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিফলন জিনিসটা আছে একটা, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয়, সংকট কোণের চেয়ে বেশি কোণে যখন আপতিত হবে তখন আলো আবার ওই মাধ্যমে ফিরে আসে, ওই আগের মাধ্যমে ফিরে আসে। এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এক কথা, আলো ধরেন যে এই কোণে গেলে একদম 90 ডিগ্রি বরাবর প্রতিফলিত হচ্ছে, তাহলে এর চেয়ে যখন বাড়ায় দেবো তখন আর প্রতিফলিত হবে না, আবার ঘুরে এই মাধ্যমে ফিরে চলে আসবে। বুঝতে পারেননি? ধরেন যে আলো যখন এখন যাচ্ছে তখন ধরেন এইরকম হচ্ছে, যখন এখানে যাচ্ছে 30, ধরেন এটা নেয় 70 ডিগ্রি করে যখন আপতিত হচ্ছে তখন একদম এই বরাবর প্রতিফলিত হচ্ছে। এখন 70 ডিগ্রি যদি বাড়ায় দিই, 75 ডিগ্রি যদি করে দিই আলো অ্যাঙ্গেলটা, তখন আর এপারে ফিরে না এসে ডাইরেক্ট এপারে চলে আসবে। উল্টা মানে
আবার এপারে চলে আসবে, এটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এক কথা, আলো ঘন মাধ্যম থেকে যখন আলোটা হালকা মাধ্যমে যাবে, তখন যে সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয়, তখন আলোটা আর ওই মাধ্যমে না যায়, পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। এটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটাকে বলা হয় আলোর পূর্ণ মাধ্যম প্রতিফলন। এর শর্ত হলো তিনটে। 1 নম্বর শর্ত হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে, 1 নম্বর শর্ত। তাহলে আপাতন কোণের মান যদি বুঝে দেখেন তাহলে পারবেন, মান সংকট কোণের চেয়ে বেশি হবে, সংকট কোণের চেয়ে বেশি হবে। 3 নম্বর কথা হলো যে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হলো মরীচিকা। মরীচিকা কিসের উদাহরণ? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হলো মরীচিকা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হলো মরীচিকা। বুঝছেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা বুঝছেন? এগুলো একটু কঠিন লাগতেছে, এই কঠিন জিনিস শেষ, আর কঠিন জিনিস আর নাই। একটু কঠিন লাগতেছে এগুলো, হয়তো বা বুঝতে পারছি। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আরো বেশি কঠিন, কিন্তু এখানে যেটা লাগবে সেটা হলো ব্যবহার। এখন যেটা লাগবে সেটা হলো ব্যবহার। ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আলোর যে প্রতিফলন, আমি সব ব্যবহার করা লাগবে না, যে কটা পড়াই দেবো সেটাই শুধু পড়লেই হবে। আলোর যে প্রতিফলন আছে, এই আলোর প্রতিফলন এই গুণটাকে কাজে লাগায় কি কি তৈরি করা গেছে? পেরিস্কোপ, পেরিস্কোপ, পেরিস্কোপ শেষ। একটা প্রতিফলন সম্বন্ধে পেরিস্কোপ তৈরি করে যে কোন গুণকে কাজে লাগায়? আলোর প্রতিফলন। প্রতিফলনকে কাজে লাগায় নিচের কোনটি তৈরি করা হয়েছে? পেরিস্কোপ, দূরবীক্ষণ, অনুবীক্ষণ, হাবজাবি দিয়ে দিল, পেরিস্কোপ শেষ। প্রতিফলনকে কাজে লাগায় পেরিস্কোপ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেটা পড়ালাম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এগুলোকে কাজে লাগায় কয়টা ব্যাখ্যা করা হয়েছে? এইগুলোর কারণে 1 নম্বর হীরা উজ্জ্বল দেখায়। হীরা উজ্জ্বল দেখার কারণ কি? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই হীরা উজ্জ্বল দেখার কারণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিসরণ, যা ছিল হীরা উজ্জ্বল দেখায়। বুঝছেন না? তাহলে কি হবে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে হলো মরীচিকা। মরীচিকা পদ্ম পাতা পানি উজ্জ্বল, পদ্ম পাতা পানি উজ্জ্বল, এটাই। তাহলে হীরা উজ্জ্বল দেখায়, এটার কারণ কি? কি হলো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকা, আমরা যে মরীচিকা দেখি বা রাস্তা গরম করে রাস্তা ভিজা দেখায়, এটা হতে পারে গরম কালে রাস্তা ভেজা দেখায়, ভেজা দেখায়। এটা একটা জিনিসের কারণ হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আরেকটা জিনিস লাগবে সেটা প্রতিসরণ। প্রতিসরণ এটা মুখস্থ করা লাগবে, এটা লাগবে 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 লাগবে, এটা যদি প্রশ্ন আসবে। প্রতিসরণের একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে বৈঠা বাঁকা দেখায়, বৈঠা বাঁকা দেখা। 2 নম্বর হলো যে রাতের আকাশ ঝিকমিক করে, রাতের আকাশে তারা ঝিকমিক করে। 3 নম্বর হলো যে দিগন্তের কাছে সূর্য বড়, দিগন্তের কাছে সূর্য বড় দেখায়। মানে প্রশ্ন এরকম যে দিগন্তের কাছে সূর্য বড় দেখায়, আলো কোন গুণের কারণে বা কোন ধর্মের কারণে? প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিফলন, ব্যাখ্যা দিয়ে দিল, একটা দিয়ে দিল, দেখুন একটা দিয়ে দিল। আর একটা আছে যে নৌকা, মানে বৈঠা বাঁকা দেখায়। বৈঠা মানে কি আছে না? নৌকা যে বৈঠা আছে, পানি পানি, এটা এখন কিন্তু বাঁকা দেখায়, দেখুন বাঁকা দেখায়, সোজা না দেখায়, দেখুন বাঁকা দেখায়, বাঁকা দেখায়। এটা কোন গুণের কারণে আলো? সেটা হলো প্রতিসরণ। তাদের আছে তারা ঝিকমিক করে, কোন কারণে আলো? প্রতিসরণ। দিগন্তের কারণে সূর্য বড় দেখায়, দিগন্তের কাছে চাঁদ আছে, দিগন্তের কাছে আলো দেখায়, এবং সূর্য কিছুটা পরে, সূর্য আছে কিছুটা পরে সূর্য দেখা যায়। এটার কারণ কি? প্রতিসরণ। বুঝছেন জিনিসটা?
এই কয়েকটা যদি আমি বলি যে মরিচিকা দেখা যায় আলোর কোন গুণের কারণে, একটু কমেন্ট করেন তো যে মরিচিকা দেখা যায় আলোর কোন গুণের কারণে? প্রতিফলন, পূর্ণবর্ধন, প্রতিফলন, ব্যতিচার, সমবর্তন, যাই করেন তো। মরিচিকা দেখা যায় আলোর কোন গুণের কারণে? এখন ক্লিয়ার? শোনা যাচ্ছে না? এখন কি কথা মানে ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে? শোনা জানি কিছুই? এখন শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? এখন একটু ক্লিয়ার করেন তো, শোনা যাচ্ছে কিনা আপনারা একটু বলেন তো, শোনা যাচ্ছে কিনা? এখন বোঝা যাচ্ছে না? এখন বোঝা যায়নি? জাস্ট 1-2 মিনিট আমি অনেক টানা পড়ানো হলো। সমস্যা হলো নাকি? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? দেখেন তো একটু একটু। খুবই দুঃখিত কেন যে এটা হয়েছে। এখানে এখন কি শোনা যাচ্ছে? একটু আর একবার একটু যদি কাইন্ড করেন যে কারণ কি নেট চলে গেল কিনা? এটা শুধু উঠায় নেন আপনারা, এটা এই লেখাটা উঠায় নেন, লেখাটা আপনারা উঠায় নেন। সমস্যা সম্ভবত আমার ফোনে ফোন দিয়ে যাচ্ছে, মানে মানে ফোন দিয়ে যাচ্ছে, তো এই জন্য সম্ভবত এই সমস্যাটা হয়েছে। জাস্ট 1 মিনিট অপেক্ষা করুন আপনারা, জাস্ট 1 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ।
এখন ক্লিয়ার আছে বলেন তো? এটা এটা আপনারা উঠায় নেন, এটা উঠায় নেন। আলো প্রতিফলন পেরিস্কোপ, পেরিস্কোপ যন্ত্রটা তৈরি করা হয়েছে আলো কোন ধর্ম বা আলো কোন গুণটাকে কাজে লাগায়, প্রতিফলন। দেখেন যে হীরা দেখা যায় কোনটির কারণে, আলোর কোন গুণটির কারণে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকার ঘটনা ঘটে কোন কারণে, কোন ধর্মের কারণে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পদ্ম পাতার পানি উজ্জ্বল দেখায়, গরমকালে রাস্তা ভেজা দেখায়, কোন গুণের কারণে আলো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে আসছে প্রতিসরণ। প্রতিসরণ হলো কি, নৌকার বৈঠা বাঁকা দেখায়, রাতের আকাশে তারা যে ঝিলমিল করে, তারপরে দিগন্তের কাছে চাঁদটা বড় দেখায়, আবার সূর্যাস্তের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে আপনার চাঁদটাকে অনেক সূর্যটাকে দেখা যায়। এটার কারণ হলো প্রতিসরণ। এখন ক্লিয়ার না? এটা শুধু উঠায় না আপনারা। এখন কি জিনিসটা ক্লিয়ার আসছে বলেন তো একটু? পড়াশোনা অবশ্য প্রায় একদম প্রায় শেষের দিকে, বুঝছেন? আপনারা শুধু এটা উঠায় নেন, এটা উঠায় নেন। এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? জাস্ট একবার একটু বলুন তো লাস্ট। এটা অবশ্য মনে করেন, বুঝছেন, পড়ানো প্রায় শেষ, পড়ানো মানে প্রায় শেষ। এখন একটা জিনিস টপিক ছিল দৃষ্টি সহায়ক যন্ত্র এবং মানব চোখ। আপনারা একটা কাজ করেন, এটা উঠায় না, শুধু এটা উঠানো কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার। এটা কি উঠানো হয়েছে? এটা কি আপনাদের উঠানো হয়েছে যে আলোর প্রতিফলন কোন ঘটনার কারণে ঘটে, মানে পেরিস্কোপ। পেরিস্কোপ নামক যে যন্ত্রটা, এটা তৈরি করা হয়েছে কিভাবে, মানে কোন আলোর কোন গুণটাকে কাজে লাগায়। পেরিস্কোপ তৈরি করা হয়েছে আলোর প্রতিফলন, এই গুণটাকে কাজে লাগায়। হীরা উজ্জ্বল দেখায় কেন, এটা কোন গুণটাকে কাজে লাগানো হয়েছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরিচিকা, এটা খুবই কাজে লাগে যে মরিচিকা আলোর কোন গুণের কারণে হয়েছে, মরিচিকাটা হয়েছে হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পদ্ম পাতার পানি উজ্জ্বল, গরমকালে রাস্তা ভিজে দেখায়, আমাদের দেশে দেখতে যাবেন, এটা আলোর কোন গুণকে কাজে লাগায় হয়েছে, সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক সেমন ভাবে হলো প্রতিসরণ আর একটা গুণ আলো। নৌকা যে বৈঠা যে বাঁকা দেখায়, রাতের আকাশে তারা যে ঝিলমিল করে, দিগন্তের কাছে চাঁদ বড় দেখায়, সূর্যোদয়ের কিছু পরে বা সূর্যাস্তের কিছু পরেও চাঁদ মানে সূর্য দেখা যায়। এই যে কয়েকটা গুণ, এটা কোন কারণে হয়েছে, আলোর প্রতিসরণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এতক্ষণ যেটা পড়াইছি পুরাটার মধ্যে যে ওই যে
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মানে মানে সম্পর্ক যেটা পড়াইলাম না ব্যস্তানুপাতিক, যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিফলন সম্পর্কিত আর বাকি সব ব্যস্তানুপাতিক, ওটা যেগুলো ছিল 1 নম্বর গুরুত্বপূর্ণ কথা। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা হলো এটা, এই কথাটুকু এই পুরো অধ্যায়ে, এটা 5 স্টার টপিকস, ওটাও ছিল 5 স্টার টপিকস। এই দুটো কথা, এই দুটো জিনিস পড়াই লাগবেই মানে এই অধ্যায় থেকে। আপনাদেরকে যদি উঠানো হয়ে থাকে এটা একটু উঠায় নেন। পেরিস্কোপ নামক, শুধু এই কয়টা পড়লেই ইনশাল্লাহ হবে। পেরিস্কোপ নামক যন্ত্রটা তৈরি করা হয়েছে আলোর কোন গুণটাকে কাজে লাগায়? প্রতিফলন। এটা একটু কেউ কমেন্ট করেন তো, আমি এখান থেকে পরীক্ষা নেব আপনাদের, যে আলোর যে মরিচিকা দেখা যায় এটা আলোর কোন গুণের কারণে? আমি প্রশ্ন করব না, আলোর মরিচিকা দেখা যায়, এটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি একটু আপনাদের প্রশ্ন ধরবো, যে আলোর মরিচিকা দেখা যায় আলোর কোন গুণের কারণে? এটা একটু কেউ কমেন্ট করেন। এটা 1 নম্বরে কমেন্ট করবেন যে মরিচিকা দেখা যায় আলোর কোন গুণের কারণে। আপনি কাইন্ডলি একটু কমেন্ট করেন আপনারা, বুঝছেন? তাহলে বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন। 2 নম্বরটা লেখেন যে পেরিস্কোপ তৈরি হয়েছে আলোর কোন গুণটাকে কাজে লাগায়? পেরিস্কোপ তৈরি হয়েছে আলোর কোন গুণটাকে কাজে লাগায়? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর 3 নম্বরে লিখবেন যে বৈঠা বাঁকা দেখায়, এই যে বৈঠা বা বাঁশ পানিতে ডুবাইলে বাঁকা দেখায়, এটা কোন গুণের কারণে? আলোর কোন গুণের কারণে? এই 3টা প্রশ্নের উত্তর দেন। আপনারা এই 3টা প্রশ্নের উত্তর দেন। ওই এই 3টা প্রশ্নের উত্তর আপনারা এখন দেন, পড়বেন সাথে সাথে। এই 3টা সব এর মধ্যে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ আলো, যে মরিচিকা কেন দেখা যায়, পেরিস্কোপ কোনটার মাধ্যমে তৈরি করা হয়েছে, আর বৈঠা বাঁকা দেখায় কেন। শুনেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর প্রতিফলন কিন্তু এক কথা না, একটু পার্থক্য আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। একদম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন স্পেসিফিক এটাই লিখবেন, নট প্রতিফলন। প্রতিফলন অপশনে থাকতে পারে। প্রথমে দেখা গেল কয়ের প্রতিফলন আছে, ধুম করে মারা দিলেন না, ওই ঘ পর্যন্ত যাবেন, যে দেখবেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে কিনা। হীরা উজ্জ্বল দেখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো দৃষ্টি সহায়ক যন্ত্র। আমরা কি কি দিয়ে দেখি? চোখ, এখান থেকে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ক্যামেরা, সরল অনুবীক্ষণ, আর একটা হলো জটিল অনুবীক্ষণ। এই 4টা জিনিস কার কোনটা গঠন? চোখ সদ, উল্টা আর খর্বিত। কে কি ধরনের মানে বিম্ব তৈরি করে, কে কি ধরনের মানে তৈরি করে? চোখ কি ধরনের? সদ। সদ মানে কি জানেন? এই কথাগুলোর একটা ব্যাখ্যা আগে পড়ায়নি, তাহলে আপনাদের সুবিধা হবে। সৎ মানে হলো বাস্তব, সৎ মানে হলো বাস্তব, আর অসৎ মানে হলো অবাস্তব। মানে যা না তা সেটা বিম্ব দেখতেছি। আমরা তো কি করি, চোখ দিয়ে আমরা মানে যাই দেখি সব তো বাস্তব জিনিসই দেখি। হাত, মানুষের হাত পা বা যে গাছপালা পশু পাখি সব দেখি, মানে বাস্তব জিনিস দেখি। তার মানে চোখের যে বিম্ব গঠিত হয় সেটা হলো সৎ। সৎ মানে বাস্তব, মানে অবাস্তব না। মানে গাছকে গাছই দেখতেছি, গাছকে আমি অন্য কিছু, পাখিকে পাখি দেখতেছি, তার মানে বাস্তব বিম্ব গঠিত হচ্ছে। চোখ দ্বারা আমরা যেটা দেখি সেটা উল্টা বিম্ব দেখি। মানুষের ব্রেনে যে ওই বিম্বটা আবার উল্টে যায়, যে আমরা প্রকৃত সঠিক জিনিসটা দেখতে পাই। চোখ দিয়ে কিন্তু আমরা প্রকৃত উল্টা জিনিস দেখি, বুঝছেন? ওটা আবার ব্রেনে যায় আবার উল্টা যায়, দিয়ে আমরা সঠিকটা জিনিস মানে রিয়েল জিনিসটা দেখতে পাই। চোখে তাহলে উল্টো জিনিস দেখতে পাই। খর্বিত, খর্বিত মানে খর্বিত একটা কথা, আর একটা কথা হলো বিবর্জিত। খর্বিত মানে হলো
ছোট, আর বিবর্ধিত মানে হলো বড়। চোখ দিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা খর্বিত মানে ছোট জিনিস দেখতে পাই। তাহলে সৎ মানে বাস্তব জিনিস দেখতে পাই, সৎ বা বাস্তব, উল্টা মানে তো উল্টায়, আর খর্বিত বা ছোট জিনিস দেখতে পাই। ক্লিয়ার? চোখ দিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাই, চোখ দিয়ে। ক্যামেরা দিয়ে কি দেখতে পাই? একই মনে করবেন যে মানুষের যেটা চোখ আর ক্যামেরা, এই জিনিসটা মনে করার ক্ষেত্রে খুবই একই জিনিস। চোখও যা ক্যামেরাও তা, কোনো কথা নাই, সেম। চোখ আর ক্যামেরা হলো সেম, সৎ উল্টো খর্বিত। তাহলে ক্যামেরায় আমরা যেটা দেখতে পাই সেটা কি? সৎ উল্টো খর্বিত। চোখ মনে রাখবেন, চোখ মনে রাখলে ক্যামেরা মনে থাকবে, শেষ, দুটাই সেম। এবার আসেন সরল অনুবীক্ষণ আর জটিল অনুবীক্ষণ। এই তো অনুবীক্ষণ মানে কি? আমরা সবসময় ছোট জিনিসটাকে বড় করে দেখতে পাই, যেটা সেটাই হলো অনুবীক্ষণ যন্ত্র, তাই কিনা? তাই কিনা যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ছোট জিনিসটাকে বড় করে দেখি। এই তো। তাহলে কি জীবী হতে হবে? খর্বিত না, বিবর্ধিত, অসৎ আর হলো সোজা। অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখবেন যে কোনো জিনিস ডাইরেক্ট সোজা দেখতে পাই, এটা তো মনে থাকবে। বিবর্ধিত অনুবীক্ষণ যন্ত্র মানে সবকিছু বিবর্ধিত দেখতে পাবো। আর অসৎ মানে ওই জিনিসটা আমরা বাস্তব যেটা না সেটা দেখতে পাই, সৎ না অসৎ জিনিস দেখতে পাই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এটা আসলে ব্যাখ্যা মনে নাই। আর এর সরল অনুবীক্ষণ, বুঝছেন? আর এবার আসার একটা হলো জটিল অনুবীক্ষণ। এটা তাহলে কি দেখতে পাই? এই বিবর্ধিত, অসৎ আর এই যে সরল আর জটিলের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো সোজা আর এখানে হলো উল্টা, এটাই শুধু পার্থক্য। তাহলে হলো মনে থাকবে চারটা। চোখের মাধ্যমে কি দেখতে পাই? সৎ উল্টা খর্বিত, চোখও যা ক্যামেরাও তা, শেষ। চোখ হয়ে গেল, ক্যামেরা হয়ে গেল। সরল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হলো কি? অসৎ, সোজা, বিবর্ধিত। বিবর্ধিত মনে থাকবে কারণ অনুবীক্ষণ যন্ত্র, এটা তো সারা জীবন মনে থাকবে, এটা মনে রাখার কিছু ব্যাপার নাই। অসৎ, দুটাতে অসৎ মানে অনুবীক্ষণ যন্ত্রতে দেখতেছি দুটাতে অসৎ, আর এটা মনে রাখবে। আর সরল অনুবীক্ষণ মানে হলো সোজা, আর জটিল মানে তো পেঁচালা জিনিস, উল্টা জিনিস মানে উল্টা। চারটা জিনিস মনে রাখতে পারবেন আপনারা, কোনটা দ্বারা কোনটা কি গঠিত হয়। অনেক সময় এটা কঠিন লাগে, খুবই কঠিন লাগে। মনে রাখবেন চোখ সৎ উল্টা খর্বিত, চোখ আমরা সবসময় সবকিছু ছোট দেখতে পাই, চোখ যা ক্যামেরাও তা। সরল অনুবীক্ষণ যন্ত্র জিনিসটা কি? সোজা, আর জটিলে যায় ওটাই হয়ে যায় উল্টা। বাকিটা বুদ্ধি খাটা বাইর করবেন। অনুবীক্ষণ যন্ত্র মানে অবশ্যই বিবর্ধিত জিনিস দেখতে পাবো, অনুবীক্ষণ যন্ত্র মানে অসৎ জিনিস দেখতে পাবো। অসৎ মানে প্রকৃত অবস্থানে দেখতে পাইতেছি না আমরা, মানে ওই জিনিসটার রিয়েল মানে প্রকৃত অবস্থানে জিনিসটা আমরা দেখতে পাইতেছি না, এই জন্য অসৎ। মানে ওইখানে হাত দিবেন, অনুবীক্ষণ যন্ত্র দেখে নিচে তাকাবেন, হ্যাঁ। অসৎ জিনিসটা গেলে এরকম, অনুবীক্ষণ যন্ত্রতে একটা জিনিস দেখবেন, দেখে মনে হবে যে এই এক হাত নিচে জিনিসটা আছে, এক হাত নিচে হাত দিয়ে দেখবেন, নাই ওই জিনিস নাই, হয়তোবা 1.5 হাত নিচে আছে অথবা আধ হাত নিচে আছে, হাফ হাত। এটা হলো অসৎ, মানে যে জায়গায় বিম্বটা তৈরি হয়েছে ঠিক বাস্তবিক অর্থে সেই জায়গায় না, অন্য জায়গায়। তেমন ধরেন যে বোর্ডে আমি হাত দিলাম, আমার চোখ বলতেছে যে জাস্ট 1 হাত দূরে হবে, হ্যাঁ 1 হাত দূরে আমি বোর্ডটা পাইছি, তার মানে এটা হলো সৎ বিম্ব ওখানে গঠিত হয়েছে আমার চোখে। যদি আমার চোখ মনে করে, অনুবীক্ষণ যন্ত্রতে আপনারা দেখবেন মনে হবে যে এই 1 হাত দূরে হয়তো আছে বা একটু দূরে আছে, হাত দিয়ে দেখবো ওখানে না, ওর নিচে জিনিসটা আছে অথবা ওর উপরে জিনিসটা আছে, এটা হলো অসৎ। মানে ঠিক ওই ডাইমেনশনে জিনিসটা নাই, এটাই মানে অসৎ। ওই ডাইমেনশন জিনিসটা আছে। তেমন দেখেন না, চোখ দিয়ে দেখে যদি আপনার একটা আইডিয়া করে এদিকে তাকান, হাত দেন, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা আইডিয়া করে এখানে হাত দিচ্ছি, এখানে আছে। কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য হয় কি ওখানে নাই, মনে হচ্ছে যে এখানে হাত দিচ্ছি, না হ্যাঁ নাই, তো এখানে আছে। এরকম সৎ অসৎ জিনিসটা বুঝতে পারছেন? মানে এই 4টা জিনিস বুঝতে পারছেন কি? ভুল হবে আর মনে থাকবে না, বুঝছেন? এভাবে যদি বুঝে না পড়ে না, মনে থাকবে না, এই জন্য এত মানে ইয়ে করা। আবার বুঝলেও শুধু মনে থাকবে না, অনেক সময় দেখা গেল জিনিসটা মুখস্থ করা লাগে, টেকনিক খাটায়। চোখ যা ক্যামেরাও তা, সরল অনুবীক্ষণ যন্ত্র যা জটিল অনুবীক্ষণ যন্ত্র হয় কি ওই ডাইমেনশনে জিনিসটা থাকে না, তার নিচে থাকে অথবা উপরে থাকে, ওই জন্য আমরা দেখতে পাই, এই জন্য অসৎ বিম্ব বলা হয়। ঠিক এক্সাক্ট ওই পজিশনে নাই। জিনিসটা আমি বুঝাতে পারতেছি কিনা, যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবং যদি সব ভুলেও যান, ধরেন যা পড়াছে সব ভুলে গেছেন, তারপরেও যাতে জিনিসটা আমরা বের করতে পারি পরীক্ষার খাতায় বুঝে দেন, এটা হলো এই জন্য হলো ক্লাস করা। ধরেন কিচ্ছু মনে নাই আমার, তারপরে আমাদের সব পাঠতে হবে, এটাই।
শুনুন, দিনের পড়া দিনে পড়বেন। আজকে যদি দিনগুলো দেখে নেন দেখবেন যে পড়াটা অনেক ইজি হয়ে গেছে। আর আমাদের হচ্ছে কি মানে ক্লাস শুরু করা যেত আরো আগে, কিন্তু আমাদের এই সবারই একসাথে জয়েনিং, আর জয়েনিং এর পরে প্রথম খুব কষ্ট যায়। আমাদের একটা গল্প বলি, আমাদের জয়েনিং হয়েছে 28 তারিখে। আমার অর্থ মন্ত্রণালয় সম্বন্ধে কিছু একটু বলি, মানে আমাদের কাস্টমস ক্যাডার সম্বন্ধে, যদি আগ্রহ থাকে শুনেন তাহলে আপনাদের একটু আগ্রহ বাড়বে। মানে আমাদের না থাক, অন্য কোনো একদিন বলবো। মানে এগুলো শুনলে হয় কি, মানে আমরাও মানে আপনাদের মতো এখন তো 1-1.5 বছর আগে এগুলো শুনতাম, যাতে নিজের মধ্যে স্পিরিটটা বাড়ে, মানে ওটা অর্জন করার স্পিরিট বাড়ে, ওরকম আমি হতে পারবো এরকম বাড়ে। কাস্টমসের দরকার নেই, আপনারা পররাষ্ট্র বা অ্যাডমিন ক্যাডারটা বেশি শুনবেন, ওটা মানুষের বেশি আগ্রহ থাকে। মানব চোখ, লাস্ট টপিকস। মানব চোখ কিছুটা অনেকটা হলো ক্যামেরার মতো, এটা দেখছেন। মানব চোখের যে লেন্স সেটা হলো দ্বি-উত্তল, মানে এরকম আর কি, দুই দিকে উভয় উত্তল লেন্স। মানব চোখের একটা বৈশিষ্ট্য হলো যে মানুষের যে আলোটা এটা প্রতিসরিত হয় কোথায়? প্রতিসরিত হয় বিভিন্ন চোখের বিভিন্ন পার্ট আছে, চোখের লেন্সে হয়। আলো যে প্রতিসরিত হয় ওটা বিভিন্ন পার্ট আছে চোখের, যেমন হলো আইরিশ, লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার, বিভিন্ন জায়গাতে হয়। আলো যে প্রতিসরিত হওয়ার ঘটনা ওটা ঘটে সেটা হলো চোখের লেন্সে। এটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে। আলোর যে বিম্ব গঠিত হয় মানে ছবি, এই বিম্ব গঠিত হয় কোথায় বলেন তো? রেটিনায়। আলোর বিম্ব গঠিত হয় রেটিনায়। দিয়ে দিবে যে আলো প্রতিসরিত হয় কোথায়? লেন্সে, রেটিনায়, আইরিশে। নানান দিয়ে দিল। বিম্ব কোথায় গঠিত হয়? লেন্সে, রেটিনায়, আইরিশে। বিম্বটা গঠিত হয় রেটিনায়। এই কথাটা মনে রাখবেন আপনারা। চোখের রেটিনার বিম্ব তো জানেন, সদ, উল্টা, খর্বিত। দেখলেন না? এই আলোক শক্তিটাকে ব্রেনে নিয়ে যায় তড়িৎ শক্তির হিসাবে, বুঝছেন? এই আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ঠিক এই রেটিনায়। আমরা তো দেখি যে আলো শক্তি, হ্যাঁ, আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সিগনালে, একটা তড়িৎ সিগনালে রূপান্তরিত হয়, দিয়ে নার্ভ বা স্নায়ুর মাধ্যমে ব্রেনে যায়। এটা কোথায় হয়? তড়িৎ শক্তিতে রূপান্তর, সেটা হয় রেটিনায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নাম, তাও জানে রাখলেন আর কি। রড, এটা খুবই গুরুত্বপূর্ণ। রড কোষ একটা আছে আর কোন কোষ আছে, বুঝছেন? রড দেখতে কালো না? রড দেখতে, আমি এভাবে মনে রাখতাম, রড দেখতে কালো, তাই রড কোষের মাধ্যমে অন্ধকারে দেখতে সহায়তা করে হয়। অন্ধকার, এই পেঁচা আছে না, পেঁচা মানে যারা রাতে দেখতে ভালো পায় তারা হলো, তাদের কি রড কোষ বেশি আছে। রড কোষের সাহায্যে আমরা অন্ধকারে যে কোনো কিছু দেখতে পাই কিভাবে? রড কোষের সাহায্যে। আর দিনের আলোয় কোনো কিছু দেখতে পাই কিসের সাহায্যে? কোন কোষের সাহায্যে? দিনের আলো। বিভিন্ন ধরনের কোষ আছে, বুঝছেন? রড কোষের মাধ্যমে অন্ধকারে আমরা দেখতে পাই। খেয়াল করবেন যে রড দেখতে কালো, কালো মানে অন্ধকার, তাই রড কোষ অন্ধকারে দেখতে সহায়তা করে আমাদের, আর কোন কোষ দিনের আলোয় দেখতে সহায়তা করে আমাদের। শেষ, মনে যেন থাকে। আর বিড়ালের আলোতে টেপেটাম নামক রঞ্জক পদার্থ, বিড়ালের চোখে টেপেটাম নামক রঞ্জক পদার্থ থাকে। টেপেটাম, এই একটা কথা মনে রাখলে হবে। দেখেন বিড়ালের চোখ জ্বলে রাতে, কারণ কি? বিড়ালের চোখে টেপেটাম নামক রঞ্জক পদার্থ থাকে। টেপেটাম। মানুষের চোখের দর্শন অনুভূতি কত? এটা সবাই কমেন্ট করবেন। 0.1 সেকেন্ড। মানুষের চোখের দর্শন অনুভূতি হলো 0.1 সেকেন্ড। মানুষের চোখের মানে মানুষের কানের শ্রবণ অনুভূতিও হলো 0.1 সেকেন্ড। দর্শন অনুভূতিও 0.1 সেকেন্ড, শ্রবণ অনুভূতিও হলো 0.1 সেকেন্ড। বুঝছেন? দর্শন অনুভূতি হলো 0.1 সেকেন্ড। আমাদের যে স্বাভাবিক চোখের দৃষ্টি পাল্লা, মানে আমরা এখান থেকে স্বাভাবিক কত দূর পর্যন্ত দেখতে পারি, সেটা হলো, সবাই কমেন্ট করেন, 25 সেন্টিমিটার। মিলিমিটার না, সেন্টিমিটার। স্বাভাবিক চোখের দৃষ্টি পাল্লা হলো 25 সেন্টিমিটার। আমাদের যে দর্শন অনুভূতি, বুঝছেন? দর্শন অনুভূতি এটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি কোণ আলোয় আর সবচেয়ে কম কোণ আলোয়, এটা লাগবে।
আমাদের যে দর্শন অনুভূতি সবচেয়ে বেশি হলো সবুজ হলুদ আলোতে, আর দর্শন অনুভূতি সবচেয়ে কম হলো লাল বেগুনি আলোতে। এটা মনে রাখার সবচেয়ে বুদ্ধি হলো, দেখবেন যে আপনার কিছু ভালো লাগতেছে না, সবুজ মাঠ বা সবুজ এই যে ধান খেতে যাবেন আপনার ভালো লাগবে, বা ফুল ফুল টুল সাধারণত সবুজ রঙের হয়, ফুল দেখলে ভালো লাগে। এখান থেকে দেখবেন যে দর্শন অনুভূতি মনে রাখবেন সবুজ হলুদ আলোতে সবচেয়ে বেশি, দর্শনের অনুভূতিটা সবচেয়ে বেশি। সবুজ যে কোনো কিছু দেখলে আমার ভালো লাগে। আমি তো না, আমার পড়ার টেবিলের সামনে যে রং, সে রংটা আমি সবুজ করে রাখতাম যাতে পড়াতে কনসেন্ট্রেশন বেশি বাড়ে। নীল, চারিদিকে নীল করে রাখতাম যাতে কনসেন্ট্রেশন মনোযোগ বাড়ে। এটা নিজের কৌশল আর কি। সবুজ হলুদ আলোতে মানুষের দর্শন অনুভূতি সবচেয়ে বেশি, মানে সবুজ আলোতে দেখবেন ওই মাঠে ঘাটে যেমন দেখবেন ভালো লাগতেছে, আর লাল আলোতে দেখবেন যে তাকায় থাকা যায় না। তো লাল বেগুনি আলোতে সবচেয়ে দর্শন অনুভূতি সবচেয়ে কম, এটা মনে রাখবেন। সবুজ হলুদ আলো এটা মনে রাখতে পারবেন কি, এটা সবচেয়ে বেশি হলো সবুজ হলুদ আলোতে, আর সবচেয়ে কম হলো দর্শন অনুভূতি সবচেয়ে কম হলো লাল বেগুনি আলোতে। এই একটা কথা শুধু মনে রাখতে পারবেন এই কথা দেখতে। আপনারা বলেন দিনে যে অন্ধকারে দেখতে সহায়তা করে কোন কোষ? আমাদের মানব চোখে অন্ধকারে রড না কোন? এটা একটু লেখেন তো। অন্ধকারে দেখতে সহায়তা করে কোন কোষ? রড কোষ না কোন কোষ? অন্ধকারে দেখতে সহায়তা করে কোন কোষ? রড না কোন? আরেকটা কথা লিখবেন যে লাস্ট একটা টপিক, সেটা হলো দর্পণ। দর্পণ জিনিসটা কি? যে মসৃণ তলে, যে মসৃণ তলে আলো প্রতিফলিত হয়, প্রতিফলিত হয় তাকে দর্পণ বলে। যে মসৃণ তলে আলো প্রতিফলিত হয় তাকে দর্পণ বলে। দর্পণ কিভাবে তৈরি করা হয়? একটা কাঁচের যে কোনো এক পাশে রূপা অথবা মার্কারি, কাঁচের যে কোনো এক পাশে রূপা অথবা মার্কারির প্রলেপ দিলে দর্পণ তৈরি হয়ে যায়। এটা আসে কার প্রলেপ দেওয়া হয়? কাঁচের এক পাশে কার প্রলেপ? রূপার প্রলেপ অথবা মার্কারির প্রলেপ। তাহলে কি হলো, একটা কাঁচ তার এক পাশে যদি রূপার প্রলেপ দিয়ে দেন তাহলে আমাকে আবার নিজেকে দেখতে পাবো, মানে প্রতিফলিত হবে আলো, আমি নিজেকে দেখতে পাবো। এটাই হলো দর্পণ। কার প্রলেপ দেওয়া হয়? রূপা বা মার্কার। এটা খুবই আসে। তিনটা দর্পণ আছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। এটাকে একটু গুরুত্ব সহকারে দেখেন। তিনটাতে জাস্ট কয়েকটা জিস্ট কথাটা বলি। সমতল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল টু হাফ গুণ দর্শকের উচ্চতা। সমতল দর্পণ সম্বন্ধে এই একটা কথা মনে রাখলে হবে। তাহলে যদি দেখেন পরীক্ষা যদি আসে যে কোন দর্শকের উচ্চতা যদি 6 ফিট হয় তাহলে দর্পণের দৈর্ঘ্য কত ছিল? 6 ফিট যদি হয়, এটা একটু কমেন্ট করেন তো। বা যদি কোন দর্পণের দৈর্ঘ্য যদি 10 ফিট হয়ে থাকে তাহলে দর্শকের উচ্চতা কত ছিল? ওটা দরকার নাই, পারবেন আপনারা যদি জিনিসটা বুঝে থাকেন। কোন দর্শকের উচ্চতা যদি 6 ফিট হয়ে থাকে তাহলে ওই দর্পণ বা ওই আয়নার দৈর্ঘ্য কত ছিল? জাস্ট এটা একটু কমেন্ট করেন যদি বুঝে থাকেন। সূত্র একটাই, দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল টু হাফ গুণ দর্শকের উচ্চতা। দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল টু হাফ গুণ দর্শকের উচ্চতা, সমতল দর্পণ। 2 নম্বর যেটা লাগবে সেটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ জিনিসটা কি? চারটে কথা। এটা হলো অপসারী গুণ সম্পন্ন ছোট বিম্ব গঠন করে, বিম্ব মানে ছোট ছবি গঠন করে এক কথা।
আলোক রশ্মিটাকে চারিদিকে ছড়ায় দেয়, আলোক রশ্মি চারিদিকে ছড়ায় দেয়। 4 নম্বর যেটা হলো মোটর গাড়ির হেডলাইট আর রাস্তার লাইটে ব্যবহৃত হয়। মোটর গাড়ির হেডলাইট, রাস্তার আলো, হেডলাইট, রাস্তার আলো, রাস্তার লাইট, রাস্তার যে লাইট গুলো আছে না, আসলে যানবাহনের পিছনে দেখতে ব্যবহৃত হয়। মানে গাড়ির সামনের যে গ্লাস, যানবাহন পিছনের যে গ্লাস দেয়, পিছনের গাড়ি দেখে, এক কথা পিছনের যানবাহন দেখতে ব্যবহৃত হয়, পিছনের যানবাহন, পিছনের যানবাহন দেখতে ব্যবহৃত হয়। এটা উত্তল দর্পণ না। আর একটা সেম এর হলো অবতল দর্পণ আছে। অবতল দর্পণ তাহলে কি হয়, এটা অপসারী গুণ সম্পন্ন, এটা হলো অভিসারী গুণ সম্পন্ন হবে। তাহলে ছোট বিম্ব, এটা হলো বড় বিম্ব হবে। চারিদিকে ছড়ে যায়। স্টিমারের সার্চ লাইট এটা ব্যবহৃত হয়, স্টিমারের সার্চ লাইট। এই জিনিসটা ব্যাখ্যা করতেছি আমি। আর নব দুর্বীক্ষণে, দুর্বীক্ষণ যে কোনো দুর্বীক্ষণ, এক করো নব দুর্বীক্ষণ বা যে কোনো দুর্বীক্ষণ, এখানে বোঝার জন্য দর্পণের শুধুমাত্র এই অভিসারী গুণ কি আর অপসারী গুণ কি এটা বুঝতেই হবে। অভিসারী মানে ধরেন আলো আছে, এভাবে আলো যাচ্ছে, এগুলো হলো আলোক রশ্মি যাচ্ছে যাচ্ছে যাক 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 আলোক রশ্মি যাচ্ছে, যাতে সাথে যদি আলোক রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হয়, একটা বিন্দুতে এসে মিলিত হয়, এটাকে বলা হচ্ছে অভিসারী। অভিসারী। আর যদি আলোক রশ্মি এভাবে যাচ্ছে 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 যাচ্ছে, যাতে যাতে এই আলোক রশ্মি যদি চারিদিকে ছড়ায় যায়, সেটাকে যেটা বলা হচ্ছে সেটা হলো অপসারী। অভিসারীর অপসারী জিনিসটা ক্লিয়ার? তাহলে উত্তল দর্পণ যেটা করে কি, এই আলোক রশ্মি নিয়ে আসে, আলোক রশ্মি যখন এর উপর পড়ে, এই আলোকটাকে চারিদিকে ছড়ায় দেয়, বুঝছেন? আর অবতল দর্পণ যেটা করে কি, এই আলো আসতেছে আসতেছে আসতেছে, আয়নায় চারিদিকে আলোটাকে একটা বিন্দুতে মিলিত করে, এই কাজটা করে, বুঝছেন? বা আলো যাচ্ছে 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 যাচ্ছে, উত্তল দর্পণ যেটা করছে কি, আলোটাকে চারিদিকে ছড়াই দিচ্ছে। তো চারিদিকে যেহেতু ছড়াই দিচ্ছে, তাহলে দেখেন মোটর গাড়ির হেডলাইট যদি থাকে, দেখছেন না, চারিদিকে আলোটা ছড়ায় দেয়, যাতে আমি দূর থেকে দেখতে পাই জিনিসটা। রাস্তার যে লাইট আছে না, রাস্তার যে বাল্ব গুলা আমরা দেখি শহরের রাস্তায় থাকে, চারিদিকে আলোটা ছড়ায় দেয়, যাতে আমি অনেক দূর পর্যন্ত জিনিস দেখতে পাই। পিছনের যানবাহন যখন দেখবো, সামনের গ্লাস দিয়ে আলোটা চারিদিকে ছড়ায় দেওয়া লাগবে, তাহলে আমরা পিছনের যানবাহনটা দেখতে পাবো। এবং পিছনের যানবাহনটা অনেকটা সবসময় ছোট দেখা যায়, ছোট বিম্ব গঠন করে, বুঝতে পারছেন? এই উত্তল দর্পণের কাজ, এটা হলো অপসারী গুণ সম্পন্ন। কোন গুণ সম্পন্ন? অপসারী। অবতল দর্পণ করে কি, আলোটাকে এক বিন্দুতে নিয়ে আসে। আলোটা এক বিন্দুতে আনলে হয় কি, আলোটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। হয় কি, এই যে দেখেন স্টিমার, এই যে মানে রাতের বেলায় নৌকা বা স্টিমার বা লঞ্চে একটা আলোর লাইট মারে, এক কথা, এই লাইটটা হলো অপসারী গুণ সম্পন্ন, মানে অবতল দর্পণ দিয়ে তৈরি। আবার দূরবীক্ষণ, অনেক দূরের জিনিস দেখা যায় যেটা, সেটা হলো কি অবতল দর্পণ, মানে অভিসারী গুণ সম্পন্ন। অভিসারী মানে আলোটাকে এক বিন্দুতে আনা, অপসারী মানে চারিদিকে ছড়ায় দেওয়া, বুঝতে পারছেন জিনিসটা? অভিসারী, উত্তল দর্পণ আর অবতল দর্পণ জিনিসটা বুঝতে পারছেন? উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তাহলে সমতল দর্পণ, তাহলে একটা জিনিস মনে রাখা লাগবে, দর্পণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হাফ গুণ দর্শকের উচ্চতা। তাহলে সমতল দর্পণ শেষ। উত্তল দর্পণ জিনিসটা কি, উত্তল দর্পণ নিয়ে এসছে করতেছে কি, আলোটাকে এই আলো যাচ্ছে চারিদিকে ছড়াই দিচ্ছে, মানে অপসারী গুণ সম্পন্ন। মানে আমরা যে মোটরসাইকেলের হেডলাইট চারিদিকে ছড়াই, যত দূর চারিদিকে ছড়াই দিয়ে যাইতে পারবে ভালো। আমার রাস্তার লাইট, মোটর গাড়ির হেডলাইট, পিছনের যানবাহন দেখার পিছনের যে গ্লাস, ড্রাইভারের সাথে থাকে যেটা যানবাহন দেখার গ্লাস, এই কয়টা জিনিস মনে রাখলে হবে। কোথাও কোনটি ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। বুঝতে পারছেন? আর দর্পণ তৈরি হয় কি দিয়ে? একটা লেদ, মানে রূপা বা মার্কারির প্রলেপ দিয়ে। ক্লিয়ার? সমতল, উত্তল আর অবতল দর্পণ। দর্পণ জিনিসটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করেন দিন আপনারা, কমেন্ট করেন না, এই জন্য তো
কি বলবো আর ক্লাস সমস্যা নাই, ক্লাস তো রেকর্ডে থাকবে। আপনারা যদি এখন বুঝতে না পারেন বা সমস্যা হয় রেকর্ডটা দেখে নেবেন, তাহলে কিন্তু মানে এগুলো জিনিস কিন্তু সুবিধা কি জানেন, বিজ্ঞান পড়ার একটা মজা আছে। আপনি একবার যদি ক্রিস্টাল ক্লিয়ার জিনিসগুলো বুঝে যান, এগুলো আপনি ভুলবেন না, উল্টে মজা লাগে যাবে পড়তে। লেন্সটাও পড়াই দিই আপনাদের। লেন্স জিনিসটা কি? দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স আর সমতল নয়, লেন্স আছে দুইটাই, একটা উত্তল আর অবতল। উত্তল লেন্স, অবতল লেন্স, এগুলো হয় কি একবার পার্থক্য আকারে পড়তে পারবেন, বুঝছেন? আগে যেটা পড়ালাম খেয়াল করিনি আমি, মাঝখানে টান দিলেই উত্তল লেন্স, উত্তল দর্পণ আর অবতল দর্পণের পার্থক্য লেখো। দর্পণ কি, উত্তল আর অবতল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। লেন্স কি, উত্তল লেন্স আর অবতল লেন্সের মধ্যে পার্থক্য লেখো। দর্পণে যেটা অভিসারী ক্ষমতা সম্পন্ন, লেন্সে সেটা অপসারী ক্ষমতা সম্পন্ন, বুঝছেন? উত্তল লেন্স জিনিসটা কি, এটা হলো অভিসারী ক্ষমতা সম্পন্ন। অভিসারী মানে কি জিনিসটা বুঝছেন আপনারা। অবতল হলো কি, অপসারী ক্ষমতা সম্পন্ন। লেন্সের উত্তল লেন্স কি ছিল, উত্তল দর্পণ ছিল অপসারী ক্ষমতা সম্পন্ন, অবতল দর্পণ ছিল অভিসারী ক্ষমতা সম্পন্ন। লেন্সের ক্ষেত্রে জিনিসটা উল্টা, লেন্স হলো দর্পণের উল্টা, উত্তল হলো অবতলের উল্টা, অবতল হলো উল্টা। যে কোনো একটা মনে রাখবেন যে উত্তল লেন্স কি, অভিসারী। যদি এটা মনে রাখেন যে উত্তল লেন্স কি, উত্তল লেন্সটা হলো অভিসারী, তো অভিসারী। একটা কথা যদি মনে রেখে যান পরীক্ষার খাতায়, তাহলে বের করতে পারবেন। উত্তল লেন্স যদি অভিসারী হয়ে থাকে তাহলে উত্তল দর্পণ কি হবে, তাহলে অবতল লেন্সটা কি হবে, তাহলে অপসারী। শেষ। তাহলে উত্তল লেন্স যদি হয়ে থাকে অভিসারী, তাহলে উত্তল দর্পণটা কি হবে, অপসারী। অবতল দর্পণটা কি হবে, তাহলে অভিসারী। বাস, বুঝতে পারেন জিনিসটা? যে কোনো একটা থেকে চারটায় বের করতে পারবেন কিনা বলেন? যে কোনো একটা। উত্তল লেন্স অভিসারী, একটা কথা যদি মনে রাখেন যে উত্তল লেন্স, এখানে থামি একটু, উত্তল লেন্স অভিসারী, এখান থেকে চারটা বের করতে পারবেন কিনা বলেন? একটা কথা মনে রাখা যাবেন, যেমন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, একটা কথা দেন, এক, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এখান থেকে ওই পুরা সিনারিও বের করতে পারবেন। উত্তল লেন্স অভিসারী, এখান থেকে চারটা বের করতে পারবেন কিনা? উত্তল লেন্স যদি অভিসারী হয়ে থাকে তাহলে অবতল লেন্স কি হবে, অপসারী। উত্তল লেন্স যদি অভিসারী হয়ে থাকে তাহলে উত্তল দর্পণটা কি হবে, অপসারী। চারটাই বের করতে পারবেন কিনা আমি বলেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এখান থেকে পুরো সিনারিও বের করতে পারবেন কিনা? আর উত্তল লেন্স অভিসারী, এই একটা কথা থেকে পুরো সিনারিও বের করতে পারবেন কিনা, মানে চারটাই বের করতে পারবেন কিনা? এত মনে রাখা তো যাবে না, বুঝছেন না? লেন্সের বিপরীত হলো দর্পণ, উত্তলের বিপরীত হলো অবতল, একটা কথা থেকে চারটা বের করা লাগবে আপনার। তাহলে অভিসারী মানে কি, বড় বিম্ব তৈরি করে। অপসারী মানে কি, ছোট বিম্ব তৈরি করে, বিম্ব। শেষ। বড় বিম্ব তৈরি করতে মানে কি, আতসী কাঁচ, ক্যামেরা, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। আতসী কাঁচ, ক্যামেরা, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। আতসী কাঁচ এক ধরনের অনুবীক্ষণ যন্ত্র, বুঝছেন? বড় বিম্ব যেহেতু গঠিত করতেছে একটা জিনিস, তার মানে অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র, মানে একটা ছোট বিম্বকে বড় করে দেখতে এটা ব্যবহৃত হচ্ছে, তার মানে অবশ্যই আতসী কাঁচে ব্যবহৃত হবে বা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হবে। শেষ। এটা কিসে ব্যবহৃত হয়, দূরবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। দূরবীক্ষণ যন্ত্র, এই সিনেমার যে প্রজেক্টর আছে না, সিনেমা স্কোপ প্রজেক্টর, এই প্রজেক্টরে ব্যবহৃত হয়। এটা চশমা ব্যবহৃত হয়, চশমাতে দুটাই ব্যবহৃত হয়, চশমা উত্তল অবতল লেন্স। উত্তল লেন্সের চশমা আছে, অবতল লেন্সের চশমা আছে, চশমা বলার দরকার নাই। ম্যাক্সিমাম চশমাই কিন্তু অবতল লেন্সের, বুঝছেন?
ম্যাক্সিমাম চশমা আবদ্ধ লেন্স, মায়োপিয়া থাকে তো মানুষের, প্রজেক্টর ব্যবহৃত আবদ্ধ লেন্স। তাহলে জিনিসটা বুঝছেন যে আতসী কাঁচ কোথায় ব্যবহৃত হয়? উত্তল লেন্স, ক্যামেরা অনুবীক্ষণ যন্ত্র, উত্তল লেন্স। অভিসারে আর অপসারে গুণটা যদি বুঝতে পারেন না, চারটাই বুঝতে পারবেন, এবং ওখান থেকে বিম্ব ছোট হবে না বড় হবে এটা বুঝতে পারবেন। লেন্স ক্লিয়ার কিনা বলেন, লেন্স জিনিসটা ক্লিয়ার কিনা? এই উদাহরণগুলো কিন্তু দেশে আসে পরীক্ষা, বুঝছেন? কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, এটা কিন্তু খুব বেশি আসে, এটা বারবার পড়া লাগে। আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণ মানে কি? আলো কোনো প্রিজমের মধ্যে দিয়ে যদি যায়, আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি যায়, প্রিজম বলতেছি না, প্রিজমের মধ্যে দিয়ে যদি যায়, আলো 7 রঙে ভাগ হয়ে যায়। বে, নি, আ, স, হ, ক, লা, বেনি, আ, স, হ, ক, লা। আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে 7টা অঙ্গে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এখানে যে ঘটনাটা ঘটে আলোর বিচ্ছুরণে, 7 রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, এখানে হয় প্রতিসরিত হয় আলো। প্রতিফলিত না, প্রতিসরিত, প্রতিসরিত। তাহলে প্রিজমে আলোর কোন ঘটনাটা ঘটে? প্রিজমে আলোর প্রতিসরণ ঘটে। প্রিজমে আলোর কোন ঘটনাটা ঘটে? প্রতিসরিত হয়, প্রতিফলিত না। আলো সামান্য করে বেঁকে যায়, বুঝছেন না? সাদা আলো, একটাই আলো ছিল, যেমন প্রিজমের মধ্যে ফেলা হয়েছে, এটা এখানে কিন্তু 7টা আলোর সমন্বয়ে সাদা আলো ছিল, এটা সাদা আলো ছিল। একটা কথা মনে রাখবেন, সাদা আলো মানে কি? এই 7 রঙের সমষ্টি, প্রত্যেকটা উপস্থিত আছে সাদা আলো। আর কালো আলো মানে কি? কালো আলো মানে 7 রঙের কোনোটাই নাই, সব রঙের অনুপস্থিত। এই সাদা আলো মানে 7টা রঙের আলো আছে একটা প্রিজমের মধ্যে যদি দেন, প্রতিটা আলো হালকা করে বিচ্ছুরণ ঘটবে, প্রতিসরণ ঘটবে, একটু করে চেঞ্জ হবে অ্যাঙ্গেল, একটু করে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, হয়ে 7 রঙে বিভক্ত হবে। এটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে প্রিজমের মধ্যে আলোর কোন ঘটনা ঘটে? বিচ্ছুরণ ঘটে, প্রতিসরণ ঘটে। মেইনলি হলো প্রতিসরণ ঘটে। জিনিসটা বুঝতে পারছেন? এই প্রিজমে আলোর কোন ঘটনা ঘটে? প্রিজমে আলোর প্রতিসরণ, প্রতিফলন না, প্রতিসরণ মানে একটু করে হালকা করে আলো বাঁকে যায়, এটা হলো প্রতিসরণ। মৌলিক বর্ণ কোনটা? এটা কিন্তু পরীক্ষা এবারই মনে আসছিল, মনে নয়। মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ মনে করবেন কি? মৌলিক মানে হলো আসল। মৌলিক মানে কি? আসল। আসল আসমানি, সবুজ, নীল। আল্লাহ, আসলটা মনে রাখার দরকার নাই। আসমানি, সবুজ, নীল, এভাবে মনে রাখবেন। আসমানি, সবুজ, নীল। এই রঙিন টেলিভিশন আছে না, রঙিন টেলিভিশনে, রঙিন টিভিতে এই 3টা রঙই থাকে, আসমানি, সবুজ, নীল। মৌলিক বর্ণ হলো 3টা। কয়টা? মৌলিক বর্ণ হলো 3টা, আসমানি, সবুজ, নীল। এই রঙিন টিভিতে আছে, কালার টিভিতে যেটা আছে, রঙিন টিভিতে আছে, এই 3টা আলোই থাকে। রঙিন টিভিতে 3টা আলোই থাকে। কালার বিচ্ছুরণ বুঝতে পারছেন না? এই আলো ইনশাল্লাহ আমার মনে হয় যে এর বেশি আর পড়া লাগবে না, আপনাকে টোটালটাই বুঝতে পারছেন কিনা, আর কোথাও 2-একটা গ্যাপ আছে কিনা একটু জাস্ট কাইন্ডলি আমাকে কমেন্ট করুন, যে কোনো পুরো পড়াটার মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কোনো আজকে আলো পড়ে নেবেন, পড়লে মনে হবে কিনা আপনার যে এই জায়গায় লেখেন, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করেন। বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করেন। এবং এটা পড়লে আমার মনে হয় আলোর রিলি ফুল কভার হবে, আর রিটেনে ধরেন যে প্রায় 70-80% কভার হয়ে যাবে একটু পড়লে। অনেক কমই পড়াইছি, খাতায় করেন 3 পৃষ্ঠার উপরে হবে না। হ্যাঁ, ওটা আসলেই ঠিক আছে। আমার মনে ছিল, মানে আসমানি না, ওটা নীল হবে। আসমানি বা নীল, সবুজ আর লাল,
লাল সবুজ নীল, সরি আমার একটু ভুল আছে, সরি, মনোযোগ আছে আপনাদের। নীল বা আসমানি, সবুজ আর লাল। নীল বা আসমানি, নীল থাকলেও হবে, আসমানি থাকলেও হবে। আসমানি, সবুজ আর লাল। আরবিজি এক কথা, আরবিজি, আরবিজিতে মনে রাখতাম। আরবিজি, রেড, ব্লু, গ্রিন। এখন পর্যন্ত পুরো পড়ার মধ্যে কোনো জায়গা কোনো আপনাদের সমস্যা হচ্ছে কিনা, বা ক্লাসটা ভালো লাগলো কিনা, আপনাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, বুঝলেন কিনা সব একটু বলবেন। মানে কোনো ধরনের ঘাটতি থাকবে, কোনো সংকোচ নাই। এটার জন্য এমন না যে আমাকে মানে জাকির ভাই বাদ দিয়ে দিবে বা কোনো কিছুই নাই। মানে বিনা সংকোচে একদম মানে যেটা মনের কথা সেটাই বলবেন। কোথাও কোনো ঘাটতি আছে কিনা পড়ানোর মধ্যে, কৌশলে কোনো, বা আরেকটু ভালোভাবে এই জায়গায় স্যার টাচ করা উচিত ছিল আপনার, যেটা মনে হয়। প্রথম ক্লাস আপনাদের ফ্র্যাঙ্কলি কোনো সমস্যা নাই, কোনো ভয়ও নাই, কিছুই নাই, বলবেন। মানে আপনারা টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, অবশ্যই চাইবেন যে 100% ফিডব্যাক যাতে আপনারা পান। শুনুন, এটা দীর্ঘদিনের কোর্স, আমরা অনেক দীর্ঘদিন ধরে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি, পড়ার সময় আপনারা একটা পার্টনার বানায় নেবেন, বুঝছেন? এই গ্রুপ থেকে কাউকে নেবেন, অথবা কাউকে গ্রুপে অ্যাড করে হলেও পার্টনার বানায় নেবেন। মনে করবেন একা একা বেশি দূর পথ চলা যায় না, আমি যতদূর জানি। আমার যেটা মনে হয়, দুইজন মিলে যদি পথ চলেন, সকালবেলা হাঁটতে বের হবেন, একা একা যদি হাঁটতে বের হন, দেখবেন বেশি দূর যেতে পারতেছেন না, এই একটু হাঁটার পরে রুমে চলে যায়। দুই বন্ধু মিলে হাঁটতে বের হবেন, দেখবেন অনেক দূর ঘুরে আসা হয়েছে। একটা কথা আছে যে একে গুনগুন, দুয়ে পাঠ, পাঠ মানে পড়াশোনা, তিনে কি যেন ভুলে গেছে, চারে হাট। চারজন মিলেও পড়া হয় না, তিনজন মিলেও পড়া হয় না, একজন মিলে হয় গুনগুন, দুইজন মিলে হয় পড়াশোনা, বুঝছেন? তো আপনারা পারলে অন্য একজন পার্টনার করে নেন, তাকে টাকা দিয়ে হলে এখানে ভর্তি করবেন, বা যে এখানে আছে অ্যাডমিটেড আছে সেরকম একজনকে নেবেন, কম্পিটিশন করে করে পড়বেন পড়াশোনার ক্ষেত্রে, দুইজন মিলে পড়বেন। হ্যাঁ, আজকে তুই কি কি পড়লি, আমি কি কি পড়লাম, বেশি না, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আপনারা ধীরে ধীরে দীর্ঘদিন ধরে লাগাতে থাকতে পারেন, 3 থেকে 4 মাস কন্টিনিউ করেন, বা 5 মাস, দেখবেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তৈরি হয়েছে। অনেকে আছে কি খুব দ্রুত এক্সাইটেড হয়ে যায়, পড়াশোনা বই টই কিনে একাকার অবস্থা, কিছুদিন পরে আর নাই, এই আর কি। এই কথাটা শুনেন, ভালো লাগবে। মানে দুইজন মিলে যদি পড়ে না, পার্টনারশিপ করে করে, এটা মানে পার্টনারের সাথে পজিটিভ কম্পিটিশন আর কি যেটা বলে, করে যদি পড়েন, ওর উপকার হবে, আপনারও হবে, দেখবেন যে ভালো হবে। মানে আপনাদের মানে লাগে থাকতে পারবেন আর কি। একা একা লাগা থাকা যায় না, কেন যাই পারে, অনেকেই পারে, অনেকে আবার পারে না। তো দুইজন হলে, দুইজনে যদি সেম মেন্টালিটির হয় পড়াশোনার ক্ষেত্রে, একদিনও ফাঁকি বাজালে গেল, শেষ, পড়াশোনা ওখানে শেষ। ধন্যবাদ, আপনারা যে ক্লাসটা ভালো লাগছে, যেন আমি নিজেরও ভালো লাগতেছে। আর সমস্যা নাই তো, রেকর্ড মানে কার যেন কারেন্ট ছিল না, রেকর্ডেড থাকবে তো ক্লাস, দুইজন মিলে পড়বেন। আর যদি কোনো কিছু থাকে জানার, কমেন্ট করতে পারেন 1 মিনিটের মধ্যে, ইনশাল্লাহ আমি সময় দেবো। আজকে আমাদের কুমিল্লা, আমার পোস্টিং হয়েছে কুমিল্লা কমিশনারেটে, ওখান থেকে আমাদের কালকে রাত 11টার সময় ছাড়ছে। কালকেও জানতাম না যে আমি আজকে ক্লাস নিতে পারবো কিনা। 11টার সময় ছাড়ছে, আজকে সকালে ঘুম থেকে উঠছে 8টার সময়, উঠে গাড়ি আমাদের আবার শুরুর দিন থেকে গাড়ি পাওয়া যায়, ড্রাইভার একটা আছে, সিপাহী আছে, 2টা MLSS মানে ওয়ান কাইন্ড অফ বডিগার্ড, মানে সবসময় আর কি I-12 টাইপ পরে আছে। ওরা সকালে উঠে ঢাকা দিল, ঘুম থেকে উঠলাম, নাস্তা করছি, কুমিল্লা থেকে ঢাকা আসছি, আস্তে আস্তে 12টা 43 বাজছে, 9টা 43-এ উঠছি, 12টা 43-এ নামছি, 43 না 46। ওখান থেকে আবার ট্রেনে চড়ে রাজশাহীতে আসছি, আমার বাড়ি রাজশাহী। আপনাদের সাথে আমার পরিচয় হওয়া হয়নি, পরিচয়টা মানে শুরুতে দিলে ভালো হইতো, অনেকজন ছিলেন। আমার বাসা হলো, আমি বাসা রাজশাহীতে আসছিল 8টার দিকে, দেন আপনার সাথে ক্লাস নিলাম, ছুটি আছে, আমার পরে আমাদের ট্রেনিং শুরু হবে। আমার নাম হলো তো জানেন, ফজলে রাব্বি। আর আমার পড়াশোনা ছিল রাজশাহী মেডিকেল কলেজে, আমি MBBS সম্পূর্ণ করছি। করার পরে আমি এবার কাস্টমস ক্যাডারে সুপারিশ মানে কি ক্লাসে মানে তো জয়েন করছি। প্রথম আপনার সাথে মানে এর আগে একদিন আমার দেখা হয়েছিল, আজকে 2য় দিন, মানে ক্লাস হিসেবে মানে প্রথম এটা আর কি। জানি না কেমন লাগলো,
চেষ্টা করতেছি মানে দেওয়ার। আর আমাদের খুব ব্যস্ত থাকি বুঝছেন, আপনারা অধৈর্য হয়ে যান, এটা আমরা স্বাভাবিক মানি যে শুধু বিসিএস তো না, আমরা অনেক পড়াশোনা আছে সব। এর আগে কখনো এরকম হয়নি বুঝছেন, মানে রুটিন দেওয়া হয়েছে বা সেই রুটিন মানি না আমরা, এটা এরকমটা কখনোই হয়নি। এবারই একটু ঝামেলা হয়েছে, মানে আমরা জয়েন করার পরে এমন টাইট শিডিউলের মধ্যে পড়ে গেছি আর আপনাদেরকে মানে বোঝানো যাবে না। যেমন আমার হয়েছে কুমিল্লা কমিশনারেটের আন্ডারে 6টা জেলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর হলো ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন 6টা জেলা মানে একটা করে জেলা ঘুরে লাগছে, এবং প্রতিটা শুল্ক স্টেশন আছে, যেমন হলো বেলোনিয়া, আখাউড়া, তার বিবির বাজার, এরকম শুল্ক স্টেশন আছে, মানে যেখান থেকে মানে ইন্ডিয়ান বর্ডার আর কি শুল্ক স্টেশন বলে, এলসি, ওখানে ওখানে যাওয়া লাগছে। প্রতিদিন কি কি মানে কি পণ্য দেখছি আর কি, ভিজিট টাইপের ছিল এগুলো। সকালে 8টার সময় বা 7টার সময়, কোনো দিন 6টার সময় বের হয়। ফেনী পোস্টিং ছিল আমাদের বুধবারে, মঙ্গলবারে ছিলাম কুমিল্লায়, মঙ্গলবারে 6টার সময় বের হয়েছি ঘুম থেকে উঠে। গাড়ি ছিল আমাদের, গাড়ি আছে মানে পার্সোনালি গাড়ি দিছে অফিস থেকে, ওই গাড়ি নিয়ে চলে গেছি ফেনীতে। ফেনীতে যাওয়ার সাথে সাথে প্রথমে আগে বিলোনিয়া গেছি, ফেনীতে গেছি 8-10টার সময়, ওখান থেকে বিলোনিয়া দুপুরে আসছি। আসার পরে প্রতিদিন একটা করে ফ্যাক্টরি, 2টা 3টা 4টা করে ফ্যাক্টরি ভিজিট করা লাগে। গ্লোব ফ্যাক্টরি ভিজিট করলাম, গ্লোব ফার্মাসিউটিক্যাল, S&B। এটা মজা কি জানেন, যে S&B যে ফ্যাক্টরিটা আছে, ওনার মালিক হলো কিন্তু ফেনীর একটা এমপি। তো আমরা যাবো, মানে আমি যাবো এটা শুনে, মানে আমি ডিসাইড করছি যে গ্লোবসে মানে S&B ফ্যাক্টরিতে যাবো হলো আমি দুপুরে খাবারের পরে 2টার সময় ডিসাইড করছি যে হ্যাঁ ওখানে যাবো। ওনার এমডি কে ফোন দেওয়া বলা হলো যে আমরা যাইতেছি, আপনারা রেডি থাকেন। তো দেখি যে 5টার সময় দেখি ওনার মানে মালিক এবং সে ফেনীর কোন একটা আসনের রানিং এমপি নিজে চলে আসছে ফুল নিয়ে, কোম্পানির সামনে দাঁড়ায় আছে। খুবই ভালো লাগতেছিল, যেমন আমি একটা ছোট একটা মানুষ একটা ফ্যাক্টরিতে ভিজিট করতে যাচ্ছি, মালিক এমডি সব চলে আসছে। মালিক সে মালিক না। গতকাল আমরা যে ফ্যাক্টরি ভিজিট করলাম সেটা হলো কুমিল্লাতে আকিজ বিড়ি আছে, শুনছেন মনে হয়, আকিজ গ্রুপ। আর একটা হলো আবুল খায়ের গ্রুপ। না আকিজ আর একটা আবুল খায়ের একটা গেছিলাম, আবুল খায়ের আর হলো মানে কি গ্রুপ জানি না, মানে একটা হলো বিড়ির কোম্পানি ছিল আর একটা হলো এই কোকাকোলা কোম্পানি ছিল। আমরা গেছি যাওয়ার আগে 2টা কোম্পানি একদম মানে ফিটফাট হয়ে গেছে। এটা একটা ভালো লাগে, এত ছোট বয়সে এত বড় প্রাপ্তি। আমি যাওয়ার সময় আমার সাথে ধরেন যে মানে 4-5টা গাড়ি ছিল, পুলিশ, আমাদের নিজস্ব সিপাই ছিল। ভালো লাগে, কাজ করবেন প্রতিদিন। স্যারদের আমি বলতাম যে তার প্রতিদিন শত কোটি টাকার গল্প শুনি, মানে আমার বেতন যদিও 30,000, কিন্তু গল্প শুনি শত কোটি টাকার প্রতিদিন। ভালো লাগে এটা একটা। আর মানে দেশের রাজস্ব আদায় করতে পারতেছি বা পারবো ইনশাল্লাহ। আপনাদের মধ্যে যারা এরকম একটা ডেডিকেশন আসে, বিভিন্ন জায়গা থেকে আপনারা সেবা দিতে পারবেন, কেউ পুলিশ, অ্যাডমিন, যার কি ইচ্ছা জানি না, ভালো লাগবে। মানে এখানে সরকারি চাকরিতে বর্তমানে যদি হিসাব করেন তো বেতন অনেকই কম, 30-35,000 টাকা। শুরুতে একটা ইনক্রিমেন্ট এখন পাওয়া যায়, সরকার থেকে দেয় শুরুতেই, কিন্তু মানে বেতন অনেক কম। কিন্তু ধরেন যে কাজের পরিধি এত বেশি বা এত সম্মান, এত যে রেসপেক্ট, মানে একদিনে আপনি আমাদের যখন জয়েন করি প্রথমে স্যার আমাদের একটা কথা বলছিল যে আজকে থেকে তুমি ব্রাহ্মণ, মানে তোমার ক্লাস উপরে উঠে গেছে, তুমি রাস্তাতে হাঁটবা না, মানে এরকম আর কি। আজকে থেকে তুমি ব্রাহ্মণ, এরকম স্যার আমাদের বোঝাইছিল। যাকে ওগুলো কথা বলবো না, বলা ঠিক হবে না, মানে আর কি, মানে নিজের মধ্যে একটা ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন, আমরা তো হেল্প করতে পারি আপনাদের সর্বোচ্চ, নিজেরা দিতে পারি। আপনাদের কোথায় টেকনিক্যাল গ্যাপ আছে সেটা সলিউশন করতে পারি, কিন্তু পড়াশোনাটা আপনাকে নিজেকেই করতে হবে। আমরা ইনশাল্লাহ সহায়তা করব, নোট, তারপরে পিডিএফ ক্লাস, মাঝে জাকির ভাইয়ের অ্যাপসের মাধ্যমে সহায়তা করা হবে। আপনারা যদি লাগে থাকতে পারেন, একটা মনে রাখবেন, সাফল্যের সূত্র কিন্তু ভালো পড়া না। সাফল্যের যদি বলেন সূত্র কি, সেটা হলো ভালো পড়া না। সাফল্যের সূত্র আজকে যে খুব ভালো করছে সে সফল হলো ব্যাপারটা এরকম না। সাফল্যের সূত্র হলো লেগে থাকা। সাফল্যের সূত্র হলো লেগে থাকা। যতদিন লেগে থাকতে হবে সে সফল হবে। আমরা বেশি কথা বলা হয়ে গেল, আপনাদের উপকারে আসে আমার ভালো লাগবে ব্যক্তিগতভাবে। আপনাদের কাউকে কলিগ হিসাবে পেলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। মানে ক্লাস আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো, খারাপ হবে না, একটু বলতে পারবো। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ক্লাসের যে শিট আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি দিয়ে দিছি, দেওয়ার পরে ক্লাস নিচ্ছি। আমি সাধারণত যেটা করি যে আগের শিটটা দিয়ে দিই, অনেক সময় দেখি যে ফাঁকিবাজি করতেছেন আপনারা, সেক্ষেত্রে ক্লাস করার পরে একদিন পরে শিট দিই। তো শিট রেডি করা আছে প্রত্যেকটা ক্লাসেরই আমার হ্যান্ড অন। আমি যেমনি এটার আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, পরে ক্লাস নিচ্ছিলাম, অনেক সময় পরেও দিই ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।